আজকে ভার্সিটিতে আমার প্রথম দিন, তাই আমি সকালবেলা ঘুম থেকে উঠেই তৈরি হয়ে গেলাম। আমি ভীষণ এক্সাইটেড, কারণ আজকে থেকে আমার এক অন্যরকম নতুন জীবন শুরু হতে চলেছে। হ্যালো, আমি ঈশান সেন, সেন পরিবারের আদরের ছেলে। আমার কোনো দুর্বলতা নেই। আমি বহাল তবিয়াতে নিজের জীবনে বেঁচে রয়েছি, কারণ আমার বাবার টাকার অভাব নেই। আমার বাবা একজন ব্যবসায়ী। আমার একটা ছোট বোন আছে, নাম হেনা। আমি এই পরিবারের একমাত্র সন্তান। এখনও সিঙ্গেল আছি, কোনো ভালোবাসা হয়নি। আমার মা নিহারিকা সেন। আজকে আমার কলেজের প্রথম দিন। আমি ভীষণ এক্সাইটেড। আমি সকালবেলা তাড়াতাড়ি নিচে গেলাম খাবার খাওয়ার জন্য। গুড মর্নিং বাবা। গুড মর্নিং। কি খবর, কেমন আছো? আজকে থেকে তোমার ভার্সিটি শুরু। ইয়েস, আমি ভীষণ খুশি আছি, কারণ আজকে থেকে আমার নতুন লাইফ শুরু। বাবা, আমি ভার্সিটিতে থাকতে কত মজা করেছি জানো। তুমিও মজা করো। ঠিক আছে বাবা, থ্যাংক ইউ সো মাচ আমাকে সবসময় সাপোর্ট করার জন্য। বেশি বাদরামো করবি না, মেয়েদেরকে রেসপেক্ট দিবি। আর কাউকে পছন্দ হলে সবার প্রথম আমাকেই বলবি। উফ মা, তুমি থামো তো। ভার্সিটিতে যাচ্ছি আমি, মেয়ে পছন্দ করতে না। আর আমি যাকে পছন্দ করব তাকে সবাই পছন্দ, তাকে সবারই পছন্দ হবে। ঠিক আছে, সাবধানে যাবি। তোমার তো ভার্সিটির সময় হয়ে গেছে, যাও। হ্যাঁ যাচ্ছি, ভালো থেকো, টাটা। আমি ভার্সিটিতে চলে এলাম। আমি ভার্সিটিতে ঢুকলাম। ঢুকেই আমার কিছু বন্ধু বান্ধবের সাথে দেখা হয়ে গেল। আমরা দাঁড়িয়ে আড্ডা দিচ্ছিলাম। সেই সময় আমাদের ভার্সিটিতে ফাইনালের স্টুডেন্টদের ক্যাপ্টেন আমার ক্রাশ রেজা প্রবেশ করলো। আজকেও একটা চুড়িদার পরেছে, চুল ছেড়ে দিয়েছে, ওড়না গলার পিছে নিয়েছে। দেখতে খুব সুন্দর লাগছে। আমি জাস্ট ওর দিকে তাকিয়ে আছি। ও আমার সামনে দিয়ে যাওয়ার সময়, আয় হায় সুন্দরী, তোমার ব্যাগে কি আছে জানো তুমি? হ্যাঁ, জানি, বই খাতা কলম আছে। না, আরও একটা জিনিস আছে। কি? আমার মন, যেটা তুমি চুরি করেছ। ছি, লুচ্চা বেটা, তোর মনের দাম তো 2 টাকাও হবে না। আমি কেন চুরি করব? আমি চুরি করলে তোর কিডনি চুরি করব, যেটার দাম 1 লাখ টাকা হবে। আয় হায়, শুধু কিডনি কেন, তুমি আমাকেও নিয়ে নিতে পারো। বেশি ফাইজলামি করবি না। আমি তোর কাছ থেকে অনেক বছরে বড়। আমাকে আপু বলে ডাকবি। আপু থেকে হয়ে যাবে বউ। আয় হায়। রেজা রাগে কটমট করতে করতে ক্লাসে চলে গেল। ও আমার ক্লাস, তাই ওকে ডিস্টার্ব করতে আমার বেশ ভালোই লাগে। আমিও ক্লাসে চলে গেলাম। ক্লাসের টিচাররা ক্লাস করাচ্ছিল। ঠিক সেই সময় ফাইনাল ইয়ারের কয়েকজন স্টুডেন্ট আমাদের ক্লাসে এলো। তাদের সাথে রেজাও ছিল। স্টুডেন্টরা, আজকে আমি তোমাদেরকে কিছু বলতে চাই। তোমরা এই ভার্সিটিতে নতুন, তাই তোমাদেরকে আমাদের অভ্যর্থনা জানানো উচিত। তাই আমরা এখন থেকে 3 দিন পরেই তোমাদের নবীন বরণ করব। আমরা নবীন বরণের সমস্ত আয়োজন করব। নবীন বরণে তোমরা যারা গান নাচ আবৃত্তি করতে চাও তারা তাদের নাম আমাদের কাছে জমা দাও। সবাই সবার নাম দিল। আমি গান খুব ভালো পারি, তাই আমি গানে নাম দিলাম। আমি কিন্তু অনেক ভালো গান গাইতে পারি। যে ছেলে মেয়েদের সাথে এই লেভেলের ফ্লার্ট করতে পারে সে গান তো পারবেই। ইস, আমার গান শুনে যদি তুমি আমার উপর ইমপ্রেস হইতে। সেটা তো এই জন্মে পসিবল না, তার জন্য তোমাকে পুনর্জন্ম নিতেই হবে। ঠিক আছে, কোনো সমস্যা নেই। আমি আমার নাম লিখে চলে আসলাম। আপনাদের তো আরেকটা কথাই বলা হয়নি, রেজার বাবা আর আমার বাবা কিন্তু আবার বেস্ট ফ্রেন্ড। সেই থেকেই আমাদের পরিচয়। কিন্তু রেজা তো আমার থেকে বয়সে বড়, কিন্তু ওকে প্রথম দেখাতেই আমি ওর উপরে ক্রাশ খেয়ে গেছি, তাই সবসময় ওর পিছনে লাগে। আমরা ক্লাস ক্যান্টিনে বসে খাবার খাচ্ছিলাম। সেই সময় দেখি রেজাকে কয়েকজন বিরক্ত করছে। আমি ওখানে গিয়ে, কি ব্যাপার ভাই, আপনি এদের ডিস্টার্ব কেন করছেন? তোর কি সমস্যা ভাই? তোকে কি ডিস্টার্ব করেছে আমি? আমি তো করেছি আমার বিউটিফুল সুন্দরীকে। বলে রেজার দিকে হাত বাড়াতে চাই। আমি সে সময় হাতটা ধরে ওকে একটা থাপ্পড় মারি। মেরে বলি, ও আমাদের সিনিয়র আপু হয়, ওকে সম্মান দিয়ে কথা বল। সুন্দরীদের কোনো সিনিয়র সিনিয়র হয় না, দের শুধু। আমি ওকে আরও একটু ঘুষি মারলাম। ও ভয়ে চলেই গেল। থ্যাংক ইউ বাঁচানোর জন্য। কি আর করার, এই শুকনো থ্যাংক ইউ দিয়েই এখন মুখটা ভরাতে হবে। আমি তো যেটা চাই সেটা তো তুমি কোনোদিনও বলবেই না। দেখো, জীবনটা সবসময় হাওয়ায় ভাবলে চলে না। কখনো কখনো জীবনটা নিয়ে সিরিয়াসও হতে হয়। সেটা তুমি নও। নিজেকে পরিবর্তন করো, নিজেকে নতুন রূপে দেখো, নিজের জীবন নিয়ে কিছু করো। সবসময় খেলাধুলা উচ্ছৃঙ্খলা হলেই হবে না। তোমার জন্য একটা সারপ্রাইজও আছে।
কি কালকে আমার বিয়ে। এই নাও বিয়ের কার্ড। কি বলছো এসব? আমি তোমাকে ক্রাশ হিসেবে দেখি, আর তোমার কি না বিয়ে, তাহলে কি হবে? আল্লাহ তোমার জন্য যাকে চেয়েছে তার সাথেই খুব শীঘ্রই তোমার দেখা হয়ে যাবে। যা, আমি তোমাকে ভালোবাসলাম আর তুমি কি না বিয়ে করে নেবে? শোনো, আমি তোমার সাথে মজা করার মতো মুডে নেই। আমি জানি তোমার আমাকে ভালো লাগে, তাই ভালো লাগাটা উঠে চলে যাবে, চিন্তা করো না। কালকে কিন্তু আমার বিয়েতে অবশ্যই আসবে, কবজি ডুবিয়ে খাবে আর অনেক মজা করবে, ঠিক আছে? আমি কিন্তু তোমার সিনিয়র হই, তাই আমার এই কথা তোমাকে রাখতেই হবে। আর সব থেকে বড় কথা, তুমি আমার বাবার বন্ধুর ছেলে, তোমাকে তো আসতেই হবে। যাবো যাবো, অবশ্যই যাব। বাবার বন্ধুর মেয়ের বিয়ে বলে কথা, যাব না? সিনিয়র আপুর বিয়েতে খুব যে ডুবিয়ে খাবো আর আনন্দ করব। ঠিক আছে। কিন্তু একটা কথা, ছেলে কি তোমার পছন্দের নাকি বাবা মা ঠিক করেছে? বাবা মাই ঠিক করেছে ছেলে। ছেলে সফটওয়্যার ইঞ্জিনিয়ার। বাহ, তাহলে তো আমার ভাগ্যটা অনেক ভালো। হ্যাঁ, অবশ্যই ভাগ্য ভালো। আর শোনো, মেয়েদেরকে কিন্তু এইভাবে সবসময় সম্মান দেবে, ঠিক আছে? ঠিক আছে, এখন তো আমি তাহলে এখন বাসে যাব, ঠিক আছে? ঠিক আছে, যাও। রেজা চলে যেতে লাগলে সামনে থাকা ইটের সাথে পা পিছলে পড়ে যেতে লাগে। সে সময় ওকে আমি ধরে ফেলি। সে সময় আমরা একে অপরের চোখের দিকে তাকিয়ে থাকি। কি করছো? ছাড়ো, সবাই দেখছে। কেন ছাড়বো? আর একটু তাকিয়ে থাকি। রেজা আমাকে জোরে চিমটি কাটে। সে সময় আমি হুঁশ থেকে বেরিয়ে আসি, তারপর বাড়ি ফিরে আসি। আসতেই ভাবতে থাকি, ইস, রেজার বিয়ে হয়ে যাচ্ছে। আমার ক্রাশ, ওকে আমি প্রথম দেখাতেই ক্রাশ খেয়ে গিয়েছিলাম। খুব কমের ওপরে আমি ক্রাশ খেয়েছি। এখন পর্যন্ত তার মধ্যে রেজা প্রথম। এটা কিন্তু ভালোবাসা না, শুধু একটা ওর ওপর ভালো লাগা। কি আর করার, ওর বিয়ে হয়ে যাবে কালকে, আর বিয়েতে খেতে হবে দেখে আমি মনে মনে প্রস্তুতি নিচ্ছি। বাড়িতে এসে দেখি আমার বাড়িতে হই হই রই রই ব্যাপার। মা, দেখো তো, আমি এই সমস্ত ড্রেস শপিং করেছি। এর মধ্যে কোনটা ভালো হবে? কালকে বিয়েতে কোনটা পরবো? তুই আমার শাড়ি সিলেক্ট করে দে, কোনটা পরবো আমি কালকে। আচ্ছা ঠিক আছে, গায়ে হলুদে হলুদ শাড়ি পরবে না লাল শাড়ি পরবো? তুই কি করবি? হলুদ শাড়ি পরলে ভালো হয় না? তুমি বরং একটা কাজ করো, হলুদ আর লাল শাড়ি মিক্সড করে পরো, আর আমি না হয় একটা হলুদ লেহেঙ্গা পরবো। হ্যাঁ ঠিক বলেছিস সুরজ, শাড়ি পরলে তোকে একবারই পরীর মতন লাগবে। আচ্ছা ঠিক আছে, কিন্তু বিয়েতে কি পরবা? আচ্ছা, বিয়েতে আমি যদি লাল লেহেঙ্গা পরি কিংবা নীল লেহেঙ্গা, কেমন লাগবে? পাহাড়ে এমনভাবে আয়োজন করছো তোমরা যেন মনে হচ্ছে আমার বিয়ে কালকে। উফ ভাইয়া, তুমিও না। কালকে আমাদের সকলের প্রিয় রেজাপুর বিয়ে, ওর বিয়েতে আমরা সাজবো না? উনিও তো আমাদের এই বাড়িরই একটা মেয়ে। হ্যাঁ ঠিকই বলেছিস তুই রে। যাও, আমাদের ওই মেয়ে সেই কারণেই আমরা কালকে সকাল সকাল ওখানে যাব, আর সারাদিন আমরা বিয়ের ওখানে থাকবো। আর তুই কোন ড্রেসটা পরবি দেখে নে, ঠিক আছে? আর শোন ভাইয়া, তোর বিয়েতে তো ওই বাড়িতে আরও মজা হবে। এটা তো কোনো ব্যাপারই না, তোর বিয়েতে আমি পুরো শপিংকে বাড়িতে ডেকে নেব। এই তো আমার মেয়ের মতন কথা, তোর বিয়েটা আরও মজা হবে। এটা তো কোনো কিছুই না। বাপরে, সামান্য রেজার বিয়েতে তোমরা এরকম করছো, আমার বিয়েতে তোমরা পুরো বাড়ি একেবারে মাথায় তুলে ফেলবে। প্রয়োজনে তাই করব, আমার একমাত্র ছেলের বিয়ে ধুমধাম করে করব। এরকম করে কথা বলা বন্ধ করে এমনভাবে বলছো কালকে যেন ওরই বিয়ে, রেজার না। অদ্ভুত। নেহা, যা তো ঘরে যা, ঘরে গিয়ে তোরা সব কিছু প্ল্যানিং কর। ওইসব কথা বললে হবে না, তোমাকেও কিন্তু কালকে সুন্দর করে সাজতে হবে। ওর গায়ে হলুদে হলুদ পাঞ্জাবি আর রাতে একটা স্যুট পরবে বিয়েতে, বুঝলে? আর আমি কি খালি গায়ে যাব নাকি? উফ ভাইয়া, তুইও না। শোন, তোর জন্য সব কিছুর আয়োজন করা হয়েছে, বুঝলি? হলুদে হলুদ পাঞ্জাবি, বিয়েতে লাল পাঞ্জাবি কিনে আনা হয়েছে। আমি বিয়েতে লাল পাঞ্জাবি কেন পরবো? আমার কি বিয়ে নাকি? হ্যাঁ শোন, এখনকার দিনে যদি বরের সাথে কেউ ম্যাচিং ম্যাচিং করে পাঞ্জাবি পরে, তাহলে কিছুই হয় না, ঠিক আছে? ঠিক আছে, আমি লাল পাঞ্জাবি পরবো। খুশি তো? হ্যাঁ ভীষণ খুশি। যা ঘরে যা, কালকে প্ল্যান কর। তবে সকাল সকাল আমরা বেরোবো, ভোর ভোর উঠে পড়বি তুই। আরে কি অদ্ভুত, অত সকালে কেন উঠবো? তার থেকে আজকে রাতেই রওনা দিয়ে দিই। ভালো বুদ্ধি।
এই না না, রাতের বেলা ড্রাইভ করে একদমই সেফ নেই। কালকে সকালে বেরোবো আমরা, ঠিক আছে? ঠিক আছে, আমি তাহলে ঘরে গেলাম। আমি ঘরে গেলাম। কি অদ্ভুত পরিবার আমার, এরা রেজার বিয়েতেই এত কিছু করছে। আমার বিয়ে তো না, না জানি কি করবে। আমার বউকে তোরা পুতুলের আমার বউকে তো ওরা পুতুলের মতো রাখবে। ইস, কবে যে অনার্স কমপ্লিট করে আমার বাবার বিজনেসে জয়েন করব, তারপরে বিয়ে করব। এত তাড়াতাড়ি বউ নামক প্যারায় আমি আমার জীবনে আনবো না। সিঙ্গেল আছি, অনেক ভালো আছি বাবা। আমি একটা কাজ করি, রেজাকে একটা ফোন দিই, কি প্ল্যান করবে কালকে শুনে নেই। হ্যালো রেজা, বলো কি বলবে? আমার বাড়িতে তো তোমার বিয়ে নিয়ে হুলস্থুল পড়ে গেছে। আমার মা বোন তোমাকে নিয়ে পাগল, কি ড্রেস পরবে, তোমাকে কি দেবে, এসব লাগিয়ে দিয়েছে। দেখেছো তো তোমার বাড়িতে আমার কি পরিমাণের সম্মান, সবাই আমাকে কি পরিমাণের ভালোবাসে। হ্যাঁ তাই তো দেখছি, কিন্তু আমি একটা কথা ভাবছি, তোমার বরের ভাগ্য কতই না খারাপ। কেন? এই যে তোমার হাতের প্রত্যেক দিন জ্ঞান শুনতে হবে, জীবন নিয়ে জ্ঞান শুনতে হবে, এটা নিয়ে জ্ঞান শুনতে হবে, ওটা নিয়ে জ্ঞান শুনতে হবে। বেচারা জীবনটা তুমি জ্ঞান দিয়ে দুর্বিষহ করে দেবে। শোনো, আমি মোটেও জ্ঞান দেই না, যা বলার সত্যি কথাই বলি। আর তোমার মতো যুবক তো সে নয়। তোমার মতো উজবুকের সাথে যার বিয়ে হবে না, তার জীবনটা একেবারে শেষ। উশৃঙ্খল ছেলে একটা, সবসময় আজেবাজে কথা বলো। কিসের উজবুক, আমি যথেষ্ট ভালো আছি। জীবনে এত সিরিয়াস না তোমার মতন, জীবন নিয়ে একটু আনন্দ করতে হয়। কি বললে? তুমি জীবনে আনন্দ করো? তুমি জীবনে আনন্দ করো না, তুমি জীবনের মজা করো। পড়াশোনার ব্যাপারটা একদমই সিরিয়াস না। ভবিষ্যতে বিয়ের সাথে কি করবে জানি না। তোমার হাত থেকে মুক্তি তো পাবো আমি বিয়ে করে। ঠিক বলেছ আমি তোমার হাত থেকে মুক্তি পাবো। প্রত্যেকদিন কলেজে কি তোমাকে তো আর দেখতে হবে না। আমাকেও আর তোমার মুখটা দেখতে হবে না, বুঝলে? সবসময় কেউ আমার কানের কাছে এসে ক্যান 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 করবে না। কি বললে? আমি তোমার কানের কাছে এসে ক্যান ক্যান করি? ঠিক আছে, আমি তোমার কানের কাছে এসে ক্যান ক্যান করি না, বরং তুমি আমার চোখের সামনে সব সময় চলে আসো। ও, এখন সব দোষ আমার? আর এই আমি তোর কাছ থেকে বয়সে বড়, হ্যাঁ? আমাকে সম্মান দিয়ে কথা বলবি, আপু বলে বল। যেও না, 2 দিনের মেয়ে তাকে নাকি সম্মান দিতে হবে। যেই না 2 দিনের মেয়ে তাকে নাকি সম্মান দিতে হবে। পারবো না, ফুট তোকে সম্মান দিতে। তোর বর না দেখিস খুবই খারাপ হবে, একটু খারাপ স্টুডেন্ট তোর বর হবে। তোর বর খুবই বাজে একটা ছেলে হবে, অভিশাপ দিলাম। এই শ্রী, কিন্তু তোর অভিশাপটা তো পূরণ হবে না, কারণ আমার যার সাথে বিয়ে হয়েছে সে খুবই ভালো স্টুডেন্ট, অন্ততপক্ষে তোর মতো বেয়াদব নয়। ঠিক আছে যা, আমার অভিশাপ ফুলবে। আমার মতনই বাজে একটা ছেলের সাথে তোর কালকে বিয়ে হবে, তোকে অভিশাপ দিলাম। শয়তান বেয়াদব ছেলে। আমি ফোনটা রেখে দিলাম। ওর সাথে ঝগড়া করে, রেদের সাথে ঝগড়া করতে বেশ ভালোই লাগছে। আমি আল্লাহর কাছে দোয়া করলাম আমার অভিশাপগুলো যেন ফুলে যায়, তাহলে সারা জীবন আমি ওর সাথে ঝগড়া করতে পারবো। পরের দিন রাতে আমি আমার ঘরে বসে আছি, আর আমার সামনে রেজা বউ সেজে বসে আছে। আমি কোনোদিনও ভাবিনি আমার অভিশাপটা আমার উপরেই আল্লাহ এমনভাবে দেবে। এরকম একটা শাস্তি আমাকেই পেতে হবে। আমি স্বপ্নেও চিন্তা করিনি রেজার সাথে আমার বিয়ে হয়ে গেছে। চিন্তা করা যায় রে, যার সাথে আমার বিয়ে হয়ে গেছে, যাকে আমি সহ্য করতেই পারি না, যে আমার সিনিয়র ক্রাশ, তার সাথে আমার ঝগড়া হয়, তার সাথে নাকি আমার বিয়ে হয়ে গেছে। ঘটনা বুঝতে পারলেন না তো? চলুন আপনাদেরকে অতীতে নিয়ে যাই, পুরো ঘটনা ভালো করে বুঝিয়ে দিই। আমরা সকাল সকাল রেজার বাড়িতে গেলাম। ওখানে গিয়ে দেখি বাড়ি খুব সুন্দর মতন করে সাজানো হয়েছে, আয়োজনও খুব ভালোই হয়েছে। সব কিছু ঠিকঠাক ছিল রে। যার গায়ে হলুদের সময় আমি স্টেজে গিয়ে রেজার গায়ে হলুদ লাগাচ্ছিলাম। দেখলে তো শকুন, তোর অভিশাপে আমার কিছুই হবে না। আমি তো বিয়ে করে নাচতে নাচতে চলে যাব। তারপরে তুই শুধু মেয়েদের পেছনে সারা জীবন টাঙ্কি মেরে যাবে, কোনোদিন সফল হতে পারবে না। আমি যে কতটা ট্যালেন্টেড সেটা তোর মতন গরু কোনোদিনও বুঝবে না, বুঝলি? সরি সিনিয়র আপু, শেষবারের মতন সম্মান নিয়ে যা আমার কাছ থেকে। তোর সম্মানের মূল্য তুই পয়সাও হবে না, তবুও যে সম্মান দিয়েছি সেটাই অনেক। বলে রেজা আমার গালে হলুদ মাখিয়ে দিল। সবই ঠিকঠাক চলছিল, আমরা ভীষণ মজা করেছি, অনেক নাচ গানও করেছি। কিন্তু বিকালবেলা রেজা বউ সাজে বসে আছে, সবাই তৈরি হয়ে বসে আছে, কিন্তু বরের কোনো খবর নেই। বরযাত্রীদের ফোন দেওয়া হলো, তারা সবাই জানালো যে বর পালিয়ে গেছে, বরকে খুঁজে পাওয়া যাচ্ছে না। বর কোথায় গেছে জানা যায়নি।
বিয়েবাড়ির সকলের মাথায় বাজ পড়েছে। রেজার মা বাবা চিন্তায় মাটিতে বসে টেনশন করছে, আর এদিকে রেজার মুখ দেখে আমার হাসি বেরোচ্ছে। বেচারা ভাবতেও পারেনি আমার অভিশাপ ফলে যাবে। আমার মা বাবাও টেনশনে পড়ে গেল। কি হবে এবার রেজার? এখন কি হবে? মেয়ের বিয়ে ভেঙে গেলে আবার তো বিয়ে দিতে অনেক সমস্যা হবে আমার। এখন আমি পাত্র কোথা থেকে পাবো? তুই এত কেন চিন্তা করছিস? ও তো ভালো মেয়ে, পড়াশোনা জানে, খুব ভালো জায়গায় ওর বিয়ে হবে পরে। অন্য সব জায়গায় হতে পারে ভাই, কিন্তু এখানে হবে না। এই জায়গায় মেয়েদের একবার বিয়ে ভেঙে গেলে পরে আর এদের বিয়ে হয় না। আরে আন্টি, এত কেন টেনশন নিচ্ছেন? বিয়ে হয়ে যাবে। হ্যাঁ তাই তো, ও শিক্ষিত মেয়ে, ভালো স্টুডেন্ট, পড়াশোনায় ভালো, ভবিষ্যতে চাকরি বাকরি করবে। এখনই আর বিয়ে দেওয়ার দরকার কি? এখানে অবশ্য অন্য একটা নিয়ম আছে, একবার মেয়ের বিয়ে ভেঙে গেলে তার বিয়ে হবে না। তাহলে রেজার কি হবে? এখন আমি এত তাড়াতাড়ি পাত্র কোথা থেকে পাবো? আমাকে বিপদ থেকে কে উদ্ধার করবে বন্ধু? আমি তো তোর বন্ধু, আমি তোকে বিপদ থেকে উদ্ধার করব আমার ছেলের সাথে। না আব্বা, আপনার পায়ে পড়ি, ওই কথা মুখ দিয়ে উচ্চারণ করবে না। আমি এই মেয়েটাকে নিতেই পারবো না। সারা জীবন রাখা তো দূরে থাক। আমারও একই কথা। আমি সারা জীবন অবিবাহিত থাকবো, বিয়ে না করে থাকবো, তাও একে তো আমি বিয়ে করবোই না। এর কারণ বর হবার যোগ্যতা পর্যন্ত নেই। আমিও তোকে বিয়ে করব না রে। আমার বাবা আমার গালে ঠাস করে একটা থাপ্পড় বসিয়ে দিয়ে বলল, ও তোর থেকে বয়সে বড় নিশান, ওকে সম্মান দিয়ে কথা বল। বাবা, ও বাবা, আমি ওকে অনেক সম্মান দেব, কিন্তু বিশ্বাস করো ওকে বিয়ে করতে পারবো না। থাক, দরকার নেই। যখন ও করতে চাচ্ছে না তখন ওকে জোর করার দরকার নেই। দরকার নেই মানে দরকার অবশ্যই আছে। আমার বেয়াদব ছেলেকে রেজাই পারে একমাত্র মানুষ করতে, তাই ওর সাথেই আজকে আমি রেজার বিয়ে দিব। এই তুই চুপচাপ বিয়েতে বস, না হলে তোকে আমি ত্যায্যপুত্র করব। বাবা, দেখ নিশান, আমি জানি তুই ভালো ছেলে, আর রেজাও ভালো মেয়ে। তোদের বয়স নিয়ে আমাদের কোনো সমস্যা নেই। ও বয়সে বড় হোক, কোনো প্রবলেম নেই। প্লিজ তুই বিয়েটা কর, আমাদের সম্মান বাঁচা। হ্যাঁ হ্যাঁ নিশান, বিয়েতে বস। এই ওকে তৈরি করে দাও। ও সরি, ও তো তৈরি হয়ে গেছে, ওকে তৈরি করতে হবে না। এই স্টেজে নিয়ে যাও ওকে। আমার আর রেজার কোনো কথাই খাটলো না। ওখানে আমাকে জোর করে রেজার পাশে বসিয়ে দেওয়া হলো এবং আমাদেরকে জোর করে বিয়ে দেওয়া হলো। এই হলো মূল গল্প। এখন বর্তমানে ফিরে আসি। কি মজা, আজকে ভাইয়ের বিয়ে হয়েছে, ভাবি এসেছে, আমিও সুন্দর করে এসেছি। কিন্তু আজকে যদি ভাইয়ের বিয়ে হবে আগে জানতাম, তাহলে আমি আরও ভালো করে সাজতাম। হ্যাঁ না, তুই একটু চুপ করবি? দেখিসই তো নতুনভাবে এসেছে। যা, তোরা তার জন্য কিছু নিয়ে আয় তুই। দেখ রেজা, আমি ভীষণ খুশি তোকে আমার বৌমা হিসেবে। আরে তুই তো ভালো মেয়ে। শোনো মা, কালকে থেকে আমার ছেলের সমস্ত দায়িত্ব তোর, বুঝলি? ওকে একেবারে মানুষ বানিয়ে ফেলবি তুই, ঠিক আছে? ঠিক আছে। দাও দাও, ওকে আরও আশকারা দাও, এরপরে আমার মাথায় উঠে নাচবে। সবাই ঘর থেকে বের হয়ে যাওয়ার সাথে সাথে আমি রেজার সাথে ঝগড়া শুরু করে দিলাম। শয়তান মেয়ে, তুই আমাকে কেন বিয়ে করলি? কেন বিয়েতে রাজি হলি? হ্যাঁ, আমাকে অভিশাপ দিতে গেলে আর অভিশাপ দিবি? শোন, এখন থেকে তুই আমার বর। আজকে থেকে তুই আমার কথা শুনেই চলবি। আঙ্কেল আন্টি কি বললো শুনলি না? আজকে থেকে তোর সমস্ত দায়িত্ব আমার। তুই এখন থেকে আমি যা বলবো তুই তাই করবি। কালকে থেকে তোর স্বাধীনতা বন্ধ। এতদিন আমাকে অনেক জ্বালিয়েছিস ইউনিভার্সিটিতে, তাই এখন থেকে আমি তোকে জ্বালাবো। রেজার বচ্চ। এই যে স্যারের সাথে সাথে আমার গালে একটা করে থাপ্পড় লাগিয়ে দিল। আমি তো হা করে ওর দিকে তাকিয়ে আছি। আমি তোর আপু প্লাস বউ, সো রেসপেক্ট। ঠিক আছে, তুই থাকেই করে। আমি বের হয়ে গেলাম। আমি তো ঘর থেকে বের হতে যাব, কিন্তু এ কি, দরজা তো বাইরে থেকে বন্ধ। শয়তানরা দরজা বন্ধ করে দিয়ে গেছে যাতে আমি পালাতে না পারি। উফ, এখন এই রেজার সাথে আমাকে সারা জীবন থাকতে হবে। ইস, তুই আমাকে ভার্সিটিতে অনেক জ্বালিয়েছিস, অনেক ফ্ল্যাট করেছিস। এবার আমার তোকে জ্বালানোর বেলা। তোকে আমি আমার ক্রাশ বানিয়েছি, এটাই আমার জীবনের সবচেয়ে বড় ভুল। কেন যে ক্রাশ খেলাম তোর উপরে। আচ্ছা শোন, সমস্ত ঝামেলা বাদ দে, এখন আমাকে ঘুমোতে দে। কোথায় ঘুমাবি তুই? কেন,
আমার নিজের বিছানায়। ভাবিস না কিন্তু আমি রাতে তোকে ছুঁতে যাব। আর এটাও চিন্তা করিস না সিনেমার মতন আমি সোফায় ঘুমাবো। আমার ঘরে কোনো সোফা নেই, আর আমি আমার নিজের ঘরে নিজের বিছানায় ঘুমাবো। এই যে আমি মাঝখানে কোলবালিশটা দিয়ে দিলাম, এই কোলবালিশের ওপারে ভুলেও আসবে না। আর আমার দিকে তো তাকাবিও না, তোর চরিত্রের উপরে আমার কোনো ভরসা নেই। রাত বিরাতে না আমার দিকে আসলে না তোকে আমি মেরে ফেলে দেবো। আমাকে তুই ভার্সিটিতে এত জ্বালিয়েছিস যে তোকে আমি মেরে ফেলতে পারলেও বেঁচে যাই। ভুলেও এদিকে আসবে না কিন্তু। আসবো না, এবার ঘুমাও। তবে একটা জিনিস কি দেখেছিস, আল্লাহ তোকে আমার ভাগ্যে রেখেছে। আমার অবশ্য একদিক দিয়ে ভালোই হয়েছে, সবাইকে বলতে পারবো আমার ক্রাশের সাথে আমার বিয়ে হয়েছে। কিন্তু কেউ তো তা জানে না আমাকে একটা জলদের সাথে থাকতে হবে। দেখ, সারাদিন আমার উপরে অনেক ধকল গেছে, প্লিজ তুই আমাকে আর ডিস্টার্ব করিস না, আমাকে একবার ঘুমাতে দে প্লিজ। হ্যাঁ হ্যাঁ ঠিক আছে, ঘুমাও। তারপরে আমি আর রেজা ঘুমিয়ে পড়লাম। আমাদের মাঝখানে একটা কোলবালিশ ছিল। মাঝরাতে হঠাৎ আমার ঘুম ভেঙে যায়। আমাদের রুমের জানালা খোলা ছিল, চাঁদের আলো জানালা বেদ করে আমার বিছানার পাশে রেজার মুখের উপর গিয়ে পড়ল। চাঁদের আলোয় রেজার মুখ জ্বলজ্বল করে উঠল। আমি ওর মুখের দিকে তাকিয়ে আছি, কি সুন্দর চাঁদের মতো মুখ, কিন্তু ওকে দূর থেকে দেখতে সুন্দর ও বাস্তবে কারোর ভালোবাসার যোগ্য না। আমার তো একদমই না। কালকে থেকে ওর ওই অত্যাচার আমাকে সহ্য করতে হবে, আর কথায় কথায় গান শুনতে হবে। আমি এসব ভাবতে ভাবতে আবার ঘুমিয়ে পড়লাম। পরদিন সকালবেলা আমার মুখে পানির ঝাপটা নিতে আমার ঘুম ভাঙল। আমি জেগে উঠে দেখি রেজা কোমরে হাত দিয়ে পানির গ্লাস হাতে আমার দিকে অগ্নিচক্ষু দিয়ে তাকিয়ে আছে। সকাল সকাল আমার মেজাজটাই খারাপ হয়ে গেল। এসব কি, আমার মুখে পানি দিলি কেন? এই, আমি তোর থেকে বয়সে বড়, আপু বলে ডাক। আর শোন, এখন থেকে আমি তোর বউ, আমি তোর গার্জিয়ান। এত বেলা পর্যন্ত বাড়িতে ঘুমানো চলবে না। যা, ফ্রেশ হয়ে কলেজে যাওয়ার জন্য সময় মতো বেরিয়ে যা। আমিও তৈরি হয়ে আছি, নাস্তা করে দুইজনে একসাথে কলেজে যাব, বুঝলি? আর এক সপ্তাহ পরে তোর পরীক্ষা, আর তোর কোনো হুঁশই নেই। এই সকাল সকাল জ্ঞান দিস না তো। আচ্ছা, আমার ক্রাশ আপু, আমাকে একটু বাঁচতে দিন। পরীক্ষা আপনার, আমার না। আমার পরীক্ষা আমি ঠিক মতো পড়ে নেব। আমার ব্যাপারে আপনাকে ভাবতে হবে না। আমি ভাববো না মানে? তুই পরীক্ষায় কি ভালো রেজাল্ট করিস আমার জানা আছে, বুঝলি? বাড়িতে আঙ্কেল আন্টিকে যদি বলে দিই না, বাড়ি থেকে তোকে সোজা বের করে দেবো। আমি হলাম নিশান সেন। আমার বাবা এত প্রপার্টি জমে জমা, এসব কে খাবে? এসব তো আমিই খাবো। যে তোর লজ্জা করছে না এসব কথা বলতে? কোনো যোগ্যতা নেই, আর নাকি সে বসে থেকে প্রপার্টি খাবে? এই আঙ্কেল যেগুলো প্রপার্টি বানিয়েছে নিজের চেষ্টায় বানিয়েছে। তুই কেন নিজের চেষ্টায় কিছু করতে পারিস না? খালি বাপের পয়সায় খাবি? এই চিন্তাভাবনা সবসময় নিজের কিছু করে খা, বুঝছিস? এইসব চিন্তাভাবনা বাদ দিয়ে দে। এই শোন, সকাল সকাল জ্ঞান দিস না তো আমাকে। শোন, তোকে জ্ঞান দিচ্ছি না আমি। আমার জ্ঞান শোনার মতো যোগ্যতা অত তোর নেই। যা, ফ্রেশ হয়ে নে, আমি আন্টিকে ডাক দিচ্ছি। দরকার নেই, আমি ফ্রেশ হতে যাচ্ছি। কালকে রাতে যাকে কিনা ভালো লেগেছিল তার নাকি এরকম রূপ, যত সব। কি বলছিস বিড়বিড় করে? জোরে বল। কিছু না, আমি ওয়াশরুমে গিয়ে ফ্রেশ হচ্ছিলাম, সেই সময় দেখি আয়নায় একটা টিপ লাগানো। তখন মনে পড়লো রেজা টিপ ইউজ করে, ও টিপ এটা। আমি চুপচাপ গোসল করে নিচে এসে খাবার টেবিলে বসলাম। গুড মর্নিং। গুড মর্নিং। শোনো নিশান, এই সম্পর্কটা শুরু করতে তোমাদের অনেক সমস্যা হবে, আমি বুঝতে পারছি, কিন্তু সময়ের সাথে সাথে নিজেকে মানিয়ে নিবে। ঠিক আছে। রেজা, তোর কোনো সমস্যা হচ্ছে কি না? তোর কোনো সমস্যা হলে আমাকে কিন্তু বলবি। আর এই গাদাটা যদি কিছু করে তাহলে কিন্তু অবশ্যই আমাকে আগে বলে। ঠিক আছে। তোমাদের বিয়ের রিসেপশনটা কবে করবে বলো? আর কালকে করবে নাকি কিছুদিন পরেই? না, এখন করার দরকার নেই। আমরা দুজনে আগে নিজেদের সাথে মানিয়ে নিই, নিজেদেরকে মেনে নিই, তারপরে রিসেপশন হবে। ঠিক আছে। আমার খাওয়া হয়ে গেছে, আমি যাচ্ছি। বাড়ির গাড়িতে করে দুইজনে একসাথে যেও। একসাথে কেন যাব? ওকে অন্য গাড়িতে পাঠিয়ে দাও। তোর আব্বু কি বললো শুনলি না? যা, একসাথে যা। এই তাড়াতাড়ি খেয়ে নে। ভাইয়া, তুমি ভাবিকে তুই করে বলছো? ভাই, তুই 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 করে কেন বলছিস? তুমি করে বল, আর ওকে আপু বলে ডাকবি প্রয়োজনে, ঠিক আছে? ঠিক আছে। আমি রেজা বের হয়ে এলাম বাড়ি থেকে। আমার প্রচণ্ড বিরক্ত লাগছে। একে তো এরকম জোর করে বিয়ে, তারপর সব কিছু মানিয়ে নিতে হচ্ছে। আমি গাড়ি চালিয়ে কলেজে যাচ্ছিলাম।
আর আমার পাশে বসেছিল রেজা। এই তোর হবু বোর কেমন ছিল রে দেখতে? কেমন ছিল? ছবি আছে কি? হ্যাঁ আছে। ওর কি কোনো খোঁজ পাওয়া যাবে? জানি না, মনে হয় অন্য কাউকে বিয়ে করে নিয়েছে। বিয়ের আগে তোদের একে অপরের সাথে কথা হয়নি? হয়েছিল, কিন্তু আমি কি বুঝতে পারছি ও বিয়েতে পালিয়ে যাবে? তুমি কিভাবে বুঝবে? তুমি তো আমার থেকে সিনিয়র, তুমি তো সবচেয়ে বেশি বোঝো। একটু তো জিজ্ঞাসা করতে পারতি ওর গার্লফ্রেন্ড আছে কিনা। করেছিলাম, বলেছিল আমি ওর প্রথম ভালোবাসা, প্রথম বিয়ে, এর আগে কোনো গার্লফ্রেন্ড ছিল না। আর তুমিও সেটা বিশ্বাস করে নিলে, তাই না ক্রাশ আপু? আমার মুখের দিকে না তাকিয়ে আমার সাথে ঝগড়া না করে গাড়ি চালাও। আমি না গাড়ি ভালোই চালাতে জানি, তুই নিজের মুখ বন্ধ রাখ। এই, আঙ্কেল কি বললো মনে নেই? আমাকে তুমি করে বলো, না হলে কিন্তু আমি আঙ্কেলকে সব বলে দেবো। ঠিক আছে সোনা, তোমার খুব শখ তাই না? হুম। দেখাচ্ছে মজা। আমি গাড়িটা সাইডে দাঁড় করে রেজার ঠোঁটে ঠোঁট ডুবিয়ে দিলাম। রেজা অবাক হয়ে গেল আমার এই কাজে। ও ভাবতেও পারেনি আমি এরকম কিছু করব। ও হাত পা ছড়াছড়ি করতে শুরু করে দিল। আমি ওর দুটো হাত গাড়ির কাচের সাথে চেপে ধরে কিস করে তারপর ওকে ছাড়লাম। আমার ছাড়ার সাথে সাথে ও আমার গালে থাপ্পড় বসিয়ে দিল। শয়তান ছেলে, লুচ্চা আমাকে তুই! কেন? আমার উপরে খুব বউ বউ অধিকার ফলাচ্ছিলি না? কেমন লাগে এখন দেখ, আর করবি? আমার সাথে এই কাজটা করলি তো? ঠিক আছে, চল ভার্সিটিতে, আজকে তোকে আমি মজা দেখাবো। আমাকে নাকি মজা দেখাবে? চল হাট। আমি গাড়ি চালিয়ে সোজা ভার্সিটিতে এসে থামলাম। ভার্সিটিতে এসে একটা মেয়ে আমাকে জড়িয়ে ধরলো। আমি তো অবাক হয়ে গেলাম, সাথে রেজাও অবাক হয়ে গেছে। মেয়েটার নাম সুস্মিতা, আমাকেও অনেক ভালোবাসে, এর আগেও বলেছিল। কিন্তু এই ঘটনায় আমি তো অবাক হয়ে গেলাম। আমি তোমাকে অনেক ভালোবাসি নিশান, প্লিজ আমার ভালোবাসা অ্যাকসেপ্ট করে নাও। এমএ, ওকে ছাড়ো, এভাবে ধরো না। সুস্মিতা ছাড়, দেখ সবাই দেখছে। দেখুক সবাই, তুমি প্লিজ আমাকে ভালোবাসো। দেখো আমি তোকে অনেক বেশি ভালোবাসি। আমার মাথায় তখন দুষ্ট বুদ্ধি চাপলো যে আমি সুস্মিতাকে ব্যবহার করে রেজাকে জেলাস ফিল করাবো। তাই আমি সবার সামনে ওকে বললাম, ঠিক আছে সুস্মিতা, আমি তোর ভালোবাসা স্বীকার করে নিলাম, আমিও তোকে ভালোবাসি, আই লাভ ইউ। রেজা আমার এই কাজে অবাক হয়ে তাকিয়ে আছে। সুস্মিতা খুবই খুশি হয়ে গেছে, তার সাথে সবাই হাততালি দিল। রেজা চুপচাপ ক্লাসে চলে গেল। আমি ক্লাস শেষে বাড়িতে এলাম, কিন্তু রাস্তায় আমার সাথে রেজা একবারও কথা বলেনি। কিন্তু ঘরে ঢোকার সাথে সাথে, এসবের মানে কি নিশান? কোন সবের মানে? তুই তো দেখলি কি হয়েছে। সুস্মিতার আমি একে অপরকে ভালোবাসি, এবার তো তুই আমার জীবন থেকে যাবি। হ্যাঁ যাবো তো, অবশ্যই যাবো, কেন যাবো না বলো? শোন, ডিভোর্স 6 মাস পরে হবে, আমার আর তোর। আর একটা কথায় মাথায় রাখবি, এই 6 মাসে তোর উপরে সমস্ত অধিকার শুধুমাত্র আমার। কি বললি? সব অধিকার তোর? মানে বুঝলাম না। মানে এটাই, তুই 6 মাসে কি করছিস না করছিস তোর উপরে সমস্ত অধিকার আমার। আর তুই সুস্মিতাকে আই লাভ ইউ বললি না? সুস্মিতার সাথে প্রেম, কিন্তু সেটা বাইরের, বাড়ির বাইরে, ভেতরে নয়। আর একটা কথা মনে থাকবে, এই 6 মাসে তোর সমস্ত দায়িত্ব আমার। তাই আমি তোকে বলবো, আর আমি যা বলবো তুই তাই করবি। আর আঙ্কেল আন্টি তোর দায়িত্ব আমাকে দিয়েছে, তাই তোর মা বাবার সমস্ত কথা আমার উপর দিয়ে যা, বুঝলি? বুঝেছি। আল্লাহর কাছে দোয়া করি তুই তাড়াতাড়ি 6 মাসের মধ্যে আমার জীবন থেকে বের হয়ে চলে যা। আমিও সেটাই প্রার্থনা করি। এবার যা, ফ্রেশ হয়ে পড়তে বসবি, আমার সাথে কিছু দিনের মধ্যেই পরীক্ষা আছে। অসহ্যকর, বুঝতেছি। আমি ফ্রেশ হয়ে পড়তে বসলাম আর ফোনটা হাতে নিয়ে সুস্মিতাকে একটা মেসেজ দিয়ে রাখলাম। আমার সাথে রেজাও পড়তে বসলো। এর মধ্যে আম্মু আমাদের জন্য খাবার দিয়ে গেল। আমি খাবার খেতে খেতে সুস্মিতাকে মেসেজ দিলাম, আই, খাবার খা চুপচাপ, আর ফোন নিয়ে পড়ে ঘাটবি কেন? হ্যাঁ, এখন পড়াশোনা কর। শোনো, আমি পড়াশোনা করেছি বুঝলে, আর আমার দিকে তাকানোর দরকার নেই, তুমি নিজেরটা বুঝে নাও। আমি আর রেজা এক প্লেট থেকে খাবার খাচ্ছিলাম, কিন্তু শেষে গিয়ে একটা বিস্কুট থেকে গেল। এই বিস্কুটটা আমার আর রেজা দুজনেরই প্রিয়। আমি আর রেজা দুজনে একসাথে বিস্কুটে হাত দিলাম। এই মিয়া, বিস্কুট ছাড়েন, এটা আমার বিস্কুট। এটা আমার বিস্কুট, আমার বাড়ি, আমার বিছানা, আমার টিভির, আমার বিস্কুট। তুই সর এখান থেকে, বিস্কুটটা আমার। আমি এই বাড়ির বউ, তোর বউ, তাই তোর জিনিস আমার, তাই বিস্কুটটাও আমার। সর এখান থেকে হাত। এটা আমার বিস্কুট আপু, আপনি হাতটা সরান। আমি ঝগড়া করতে করতে বিস্কুটের ওপর থেকে হাত একটু সরাতেই রেজা ফট করে বিস্কুটটা ওর মুখে নিয়ে নিল। আর বিস্কুটের সাথে আমিও, আমার মুখ চলে গেল ওর ঠোঁটে। রেজা
আবার চমকে গেল আর আমাদের এই ঘটনা দেখে ফেললো হিনা। ও মা গো মা, আম্মু ওইসব আমি কি দেখে ফেললাম? আমি রেজা ঠিক করে বসলাম। চুপ কর, চুপ কর। এই চুপ থাকো না, কিছু হয়নি, চুপ কর। কি হয়েছে? এভাবে চিল্লালি কেন? কি হয়েছে? কিছু না আম্মু, কিছু না, ও এমনি চিল্লাইছে। আম্মু জানো ভাইয়া না ভাবিকে? থাম অসভ্য মেয়ে, এসব কি কথা বলিস? থাম তুই, আর কিছু বলতে হবে না, বুঝতে পেরেছি আমি। রেজা, তোমরা তো বড় হয়ে গেছো তাই না? নিশান না হয় বোঝে না, তুমি তো বোঝো। ঘরের দরজা বন্ধ করে দিয়ে এসব করতে পারো না। আমি আবার কি করলাম? চুপ করো। মা যাওয়ার সময় আমাদেরকে আবার ঘরের মধ্যে লক করে দিয়ে চলে গেল। সব দোষ তোর জন্যই। কাউকে পছন্দ লুচ্চা বেটা, মেয়ে দেখলেই খালি হামলে পড়িস। আমাকে তুই আজকে সারা দিনে 2 বার করলি। ছি! কি এমন করলাম আমি? তুই এটা ইচ্ছে করে বিস্কুট মুখে নিয়েছিস যাতে আমি আবার তোমার সাথে মুখ লাগাই। কি বললি? দুশ্চরিত্র ছেলে, লেখাপড়ার নামের ভণ্ডামি আর মেয়েদের নিয়ে খেলা করিস। ছি! শোন, আমাকে না বেশি জ্ঞান দিবি না, নিজের পড়াশোনা নিজে কর। আমি অলওয়েজ টপ রেজাল্ট করি, কিন্তু নিজের রেজাল্ট দেখেছিস? তোর মতো ঝগড়টের মেয়ের সাথে কথা বলতেই আমার রুটিতে বাজছে এখন। আর এই জনি মেয়ের পিছনে তুই ভার্সিটিতে ঘুরে বেড়াতে, ক্রাশ ভুলে থাকতে, আমার সাথে ফ্লার্ট করতে ভুলে গেছিস? কেন করতাম? আমার চয়েস এত কেন খারাপ, তার জন্য আফসোস করছি এখন আমি। তুই যা তো ভাই, আমার চোখের সামনে থেকে তোকে দেখলে আমার রাগ লাগছে। আমারও তোর সাথে পড়াশোনা করতে বিরক্ত লাগছে, চলে গেলাম আমি, থাক। যা যা, কোথায় যাবি যা। আর আমাদের বিয়ের ব্যাপারে ভার্সিটিতে কাউকে জানাবি না। আমি চাই না তোর মতো বেকারের সাথে বিয়ে হয়েছে শুনে ভার্সিটিতে সবাই আমার দিকে লজ্জার দিকে তাকাক, আমাকে নিয়ে হাসাহাসি হোক। আমি তো অবশ্যই বলবো না, তুই আবার বলিস না, নইলে সবাই কি ভাববে, কিভাবে আমার দিকে তাকাবে বল? তোর মতো ঝগড়টে একটা মেয়ের সাথে কি না আমার বিয়ে। আমি বিরক্ত হয়ে বারান্দায় এসে সুস্মিতাকে ফোন দিলাম। হ্যালো জান, কি করছো? কিছু না, তোমার কথাই মনে মনে ভাবছিলাম। জানো, আমার কিছুতেই বিশ্বাস হচ্ছে না তুমি আমার প্রপোজালে রাজি হয়ে গেছো। আসলে তুমি অনেক বেশি সুন্দর, যেটা আমি অনেক পরে বুঝেছি। তোমার ভালোবাসা আমি অনেক দেরিতে বুঝেছি, তার জন্য সরি। না না, সরি বলার কি আছে বলো? তুমি যে বুঝতে পেরেছো এটাই তো অনেক। সত্যি বলতে আমি তোমাকে অনেক ভালোবাসি, অনেক অনেক ভালোবাসি। তোমার জন্য আমি নিজের প্রাণটাও দিয়ে দিতে পারি। না না, প্রাণ দেওয়ার দরকার নেই, শুধু তোমার মনটা দিলেই চলবে। তুমি কি জানো তুমি অনেক সুন্দরী? তোমার মুখ থেকে নিজের প্রশংসা শুনতেও ভালো লাগছে। আচ্ছা, একটা কথা, আজকে তুমি আর রেজা আপু দুজনে একসাথে কেন আসলে? আরে তুমি জানো না, রিজা তো আমার বাবার বন্ধুর মেয়ে, তাই আমরা দুজনে আজকে একসাথে এসেছি। কেন, আমাদের দুজনকে একসাথে দেখে তোমার ভালো লাগেনি? একদমই ভালো লাগেনি। নিজের ভালোবাসার মানুষের পাশে অন্য কাউকে কি ভালো লাগে? আমার একদমই পছন্দ হয়নি। আর কখনো এসো না প্লিজ। আচ্ছা ঠিক আছে পাগলি। তুমি কখনো আমাকে ছেড়ে যাবে না তো? পাশ থেকেই তখন রেজা হঠাৎ বলে উঠল, পড়াশোনা না করে যদি সারাদিন প্রেম করা যায় তাহলে কিন্তু অবশ্যই তোমাদের ভবিষ্যৎ অন্ধকার, বুঝেছো? তোমাকে ছেড়ে চলে যাবে। আমি এই কথা শুনে রেজার দিকে চোখ গরম করে তাকালাম, দেখি ও আমার পেছনেই দাঁড়িয়ে আছে, হাতে আবার লাঠি নিয়ে। ফোনের ওপাশ থেকে সুস্মিতা হ্যালো হ্যালো বলে যাচ্ছে, কিন্তু আমার আর ওর সাথে কথা বলার মতো শক্তি নেই। আমি পেছনে তাকিয়ে দেখি রেজা লাঠি হাতে নিয়ে দাঁড়িয়ে আছে আর বলছে, এক্ষুনি পড়তে বস, না হলে কিন্তু খবর আছে তোর। আমি আঙ্কেলকে গিয়ে বলে দেবো তুই প্রেম করিস, তাও আবার আমাদের কলেজের মেয়ের সাথে। পড়তে বসেছি, ঠিক আছে, বুঝতে পারছি তুই আমাকে হিংসা করছিস। আমি ফোন লাইন কেটে দিলাম। তোকে হিংসা করার কি আছে? এই যে তুই আমাকে ভালোবেসে ফেলেছিস, তাই আমিও কোনো মেয়ের সাথে কথা বলি সেটা তুই পছন্দ করিস না। তোর নিজেকে এতটা গুরুত্বপূর্ণ মনে হয় আমার কাছে যে তোর প্রেমের জন্য আমি জেলাস হব? হ্যাঁ, তোর প্রতি তা আবার? এই ধরনের স্বপ্ন দেখা বন্ধ কর ভাই। আমি আর যাই হোক, তোর পড়ালেখা না করা অভদ্রদের প্রেমে কোনো দিনও পড়বো না। আর 6 মাস পরই আমাদের ডিভোর্স হবে, এই কথাটা মাথায় রাখিস। তোমার মতো পেতনির হাত থেকে এখনই ছাড়া পেলেই আমি ভালো হয়ে যাব। ছি, তোর মতো একজন ছেলের সাথে যে কি জন্য আমার বিয়ে হলো। তোর মতো ফুলমনের সাথে কেন আমি আছি সেটাই তো জানি না। কি বলি তুই? এটা কেন বললি? আমি কি ভুলে গেছি বল?
আমি কি ভুলে গেছি সব কিছু? আমার মনে আছে, বলে দিলাম। 3 দিন পরে কলেজে নবীনবরণ অনুষ্ঠান, তুই সেটা ভুলে গেছিস? তাই তো, আমাকে তো সমস্ত অ্যারেঞ্জমেন্ট করতেই হবে। দেখলি তো, আগে ভুলে কে যায়? আমি না, তুই। চোকার, বেশি বকবক করবি না। সেদিন রাতে আমরা ঘুমিয়ে পড়ি। পরদিন সকালে আমরা একসাথে ভার্সিটি যাই। গিয়ে আমার সাথে দেখা হয় সুস্মিতার। কাল রাতে তুমি এভাবে ফোন কেটে দিলে কেন আমার? আরে, আমার ঘরে আমার মা চলে এসেছিল। সব কথা শুনে ফেলেছে নাকি আন্টি? আমাদের উপরে রাগ করেছে? আরে রিল্যাক্স, কিছুই হয়নি সেরকম। কেন? কালকে যে আন্টি বলল রাতে ওই কথা। আরে চিল, সেরকম কিছুই হয়নি। আমি তো আরো অনেক কিছু ভাবলাম। আন্টি সব কিছু জেনে গেছে, আমাকে তোমাদের বাড়িতে নিয়ে যাবে, আরো কত কিছু। দিবা স্বপ্ন দেখো না এরকম। যেদিন সময় হবে আমি নিজেই তোমাকে আমার পরিবারের সামনে নিয়ে যাব। ঠিক আছে, শোনো না, আমরা নবীনবরণে একসাথে একটা কাপল ডান্স দিই। কাপড় ডান্স? না না, একদমই না। দেই না প্লিজ। ঠিক আছে সোনা, তুমি যখন চাইছো তখন তো আমি এটা করতেই পারি। ইয়ে, থ্যাংক ইউ বেবি। মা, আমি তো শুধু ভাবছি রে, এই কাপড় ডান্সের কথা যদি রেজা জানতে পারে তাহলে তো আমাকে মেরেই ফেলবে। অবশ্য আমার ইচ্ছা আমি কাপড় ডান্স করব, এতে ওর কি? আচ্ছা, ও কি আমাকে নিয়ে জেলাস? ও কি আমাকে ভালোবাসে? আমি এসব ভাবতে ভাবতে হাঁটতে হাঁটতে যাচ্ছিলাম। সে সময় দেখি আমাদের ক্লাসরুমে রেজা আর একটা ছেলে একসাথে দাঁড়িয়ে কথা বলছে। দেখ রিয়াজ, এভাবে সব কিছু হয় না। এভাবে নবীন বরণের প্ল্যানিং করলে কি হবে? জুনিয়ররা কত কিছু ভেবে রেখেছে। হ্যাঁ, আমার প্ল্যানের মধ্যে খারাপ কি আছে? সবাই কাপল ডান্স দিক, দিলে প্রবলেমটা কি? আর যদি তোর আপত্তি না থাকে তাহলে আমি আর তুই জুটি বাঁধি, সমস্যা কি? আর একটা কথা, তোর না বিয়ে হওয়ার কথা ছিল? তোর বিয়েতে তো আমাদের কাউকে সেভাবে দাওয়াত দিসনি, যাওয়া হয়নি। তোর বিয়ে কি হয়ে গেছে? আরে না, আমার বিয়েতে আমার বর পালিয়ে গেছিল, সেখানে বিয়েটা ভেঙে গেছে। কিন্তু কাপল ডান্স যে দিব, আমরা আছি ঠিক আছে, কিন্তু আমি তো কাপল ডান্স জানি না। কিভাবে কমফোর্টেবল আমি কিভাবে হব তোর সাথে? সেটা নিয়ে তুই চিন্তা করিস না, কাপল ডান্স আমি তোকে শিখিয়ে দিব। তুই রাজি কিনা সেটা বল। ঠিক আছে, আমি রাজি। রেজা মনে মনে ভাবছে এই সুযোগে ও নিশানকে টাইট দেবে। ওর সামনে অন্য মেয়েকে নিয়ে ঘোরা, এবার ওর সামনে অন্য ছেলেকে নিয়ে ঘুরবে, বুঝবে কেমন লাগে। এদিকে আমি দরজার আড়াল থেকে ওদের সব কথা শুনে নিলাম। ও আচ্ছা, আমাকে বাদ দিয়ে অন্য একটা ছেলের সাথে ডান্স করা? ঠিক আছে, ডান্স কর, আমিও দেখি তুই কিভাবে ডান্স করিস। তুই ওর সাথে ডান্স করবি, আমিও সুস্মিতার সাথে ডান্স করব। তুই যদি আমার সামনে অন্য ছেলের সাথে ডান্স করতে পারিস তাহলে আমি কেন পারবো না? আমি সেখান থেকে সোজা সুস্মিতার কাছে চলে এলাম। সুস্মিতা, হ্যাঁ বলো। আমরা ডান্স প্র্যাকটিস এখন থেকে শুরু করে দিই। সত্যি এখন থেকে শুরু করবে? হ্যাঁ, লেট করার কি আছে, শুরু করে দিই। ঠিক আছে, কিন্তু আমরা কোন গানে ডান্স করব? গান তো আমি অত জানি না, তুমি সিলেক্ট করো, কিন্তু আমরা হিন্দি গানে ডান্স করব। দেখেছো বেবি, আমার আর তোমার মতের কত মিল। আমিও তো ভেবেছিলাম আমরা হিন্দি গানে ডান্স করব। শুনেছি নতুন গান এসেছে, বুঝলে, পারদেসিয়া। আমরা সেই গানে ডান্স করি, কি বলো তুমি? রোমান্টিক গান? হ্যাঁ। ঠিক আছে, আমরা ওই গানেই ডান্স করব। আমি আর সুস্মিতা প্র্যাকটিস রুমে গেলাম। গিয়ে দেখি সেখানে অনেক আগে থেকে রেজা ও তার বন্ধু বান্ধব রয়েছে। এক কথায় যারা কাপড় ডান্স দেবে তারা প্রত্যেকেই সেখানে রয়েছে। আমিও সেখানে গেলাম। কি ব্যাপার, তোমরা এখনো প্র্যাকটিস শুরু করোনি? হ্যাঁ, এই তো শুরু করব। কি ব্যাপার, তোমার পার্টনার কি সুস্মিতার সাথে ডান্স করবে নাকি তুমি? শুনলাম তোমরা রিলেশনে আছো। হ্যাঁ ভাইয়া, ঠিক শুনেছেন, আমরা এখন রিলেশনে আছি। বাহ, দুজনকে কিন্তু একসাথে দারুণ মানিয়েছে। হ্যাঁ, একেবারে মেড ফর ইচ আদার। থ্যাংক ইউ সিনিয়র আপু, আপনার মুখ থেকে সুন্দর প্রশংসা শোনার জন্য। দেখুন তো, আমরা দুজন যদি একসাথে কাপড় ডান্স দেই তাহলে কেমন লাগবে। তা আপনি কার সাথে ডান্স করবেন? রেজা রিয়াজের হাত ধরে বলল। এই যে আমার ডান্স পার্টনার রিয়াজের সাথে। রেজা রিয়াজের হাত ধরে, সেটা আমার মোটেও পছন্দ হলো না। তাই আমি ইচ্ছে করে সুস্মিতার হাতটা আরও জোরে চেপে ধরলাম। সেটা দেখে রেজা চোখে ভঙ্গি পাল্টে গেল। তাহলে আর দেরি কিসের, আমরা নাচ শুরু করে দিই। হ্যাঁ, এই মিউজিক দাও কেউ।
আমি আর সুস্মিতা এবং রেজা আর রিয়াজ আমরা নাচ শুরু করলাম। ফ্লোরে গান শুরু হয়ে গেল। আমি সুস্মিতার সাথে নাচার সময় আর চোখে রেজার দিকে তাকালাম। দেখি রিয়া রেজার কোমরে হাত দিয়ে কাপড় ডান্স করছে। আমিও সুস্মিতার কোমরে হাত দিলাম। তুমি আমার সাথে যদি এভাবে ক্লোজলি ডান্স করো চান, আমার তো অন্য কিছু মনে হচ্ছে। আচ্ছা, তোমার কি অন্য কিছু ফিল হচ্ছে? না, অন্য কিছু কি ফিল হবে? ডান্সের সময় তো এতটুকু কাছে আসতেই হয়। আচ্ছা, আমরা বিয়ের পরে কতগুলো বেবি নিব? প্রতি বছরে একটা। যা দুষ্টু, তুমি এত দুষ্টুমি করবে আমার সাথে? তুমি প্লিজ তোমার মুখটা বন্ধ করে ডান্স করো তো। রিয়াজের সাথে রিয়াজের এত ক্লোজ ডান্স আমার একদমই পছন্দ হচ্ছে না। মনে হচ্ছে রিয়াজের মুখ ভেঙে ফেলি, কিন্তু নিজেকে সামনে রেখেছি। তার উপরে সুস্মিতার আজেবাজে বকবক আরও বিরক্ত লাগছে। এদিকে রেজা আর রিয়াজ যখন ডান্স করছিল তখন রিয়াজ বারবার রেজার গায়ে হাত দিচ্ছিল। এভাবে আমার গায়ে হাত দিস না, হাতটা একটু সরিয়ে রাখ। ড্যান্সের জন্য তো এইটুকু হাত দিতেই হয়। এত ফর্মালিটি করিস না তো আমার সাথে। আমি তোর ফ্রেন্ড হই। হ্যাঁ, তাই তো তুই আমার ফ্রেন্ড হোস। আজকে তোকে কিন্তু দেখতে অনেক সুন্দর লাগছে। তোকেও বেশ হ্যান্ডসাম লাগছে। তুই আমার প্রশংসা করলি? হ্যাঁ করলাম, কেন ভালো লাগছে না? না, ভালো কেন লাগবে না? এত সুন্দরী একটা মেয়ের মুখে প্রশংসা শুনলে তো সব পুরুষেরই ভালো লাগবে। রেজা আর রিয়াজের এত কনভারসেশন আমার একদমই ভালো লাগছে না। এদিকে ডান্সের সময় রেজা একদমই খেয়াল করেনি ওর পাশে পায়ের পাশে একটা বোতল পড়েছিল। সেই সময় রিয়াজের ফোনে একটা ফোন আসে। ও ফোনটা ধরার জন্য পকেটে হাত দিয়ে ফোন নিয়ে বাইরে চলে গেল। রেজা পেছনে বাদিতে বোতলের সাথে পা লেগে পড়ে যেতে লাগে। সে সময় আমি সুস্মিতাকে ছেড়ে রেজাকে গিয়ে ধরি। আমরা একে অপরের অনেক কাছাকাছি চলে আসি। আমার নিঃশ্বাস রেজার মুখে পড়েছিল আর রেজার চোখ আমার চোখে ছিল। আমরা অপলকভাবে একে অপরের দিকে তাকিয়েছিলাম, কিন্তু এটা সুস্মিতার মোটেও ভালো লাগলো না। ও এসে রেজাকে ধাক্কা দিয়ে আমার কাছ থেকে সরিয়ে দিল। এই যে শোনো রেজা আপু, তুমি সব সময় আমার বয়ফ্রেন্ডের পিছনে ঘুরঘুর করো, এটা আমি মেনে নিলাম, কিন্তু এভাবে গায়ে কেন পড়লে আজকে? ও হ্যালো, আমি তোমার বয়ফ্রেন্ডের গায়ে পড়িনি, ও এসে আমাকে ধরেছিল। ও রিয়েলি? এখন তুমি মিথ্যা কথা বলছো? আমি তো নিজের চোখে দেখলাম তুমি ওর গায়ে পড়লে। স্টপ ইট সুস্মিতা, তুমি এইভাবে কেন ওর সাথে কথা বলছো? ও তোমার থেকে বয়সে বড়, রেসপেক্ট দিয়ে কথা বলো। রেসপেক্ট? আমার সামনে তোমার গায়ে ও পড়েছে আর আমি ওকে রেসপেক্ট করব? জাস্ট শাট আপ। তোমার কোনো আইডিয়া আছে কি হয়েছিল? আমি যদি ওনাকে না ধরতাম উনি পড়ে যাচ্ছিলেন। ওই দেখো মাটিতে এখনো বোতল পড়ে আছে। আরে বাদ দাও, ও এসব কিছু নাটক করছে তোমাকে কাছে পাওয়ার জন্য। আমি অনেক দিন হলো দেখছো শুধু তোমার পিছনে ঘুরঘুর করে। এমি, মুখ সামলে কথা বল, এবার কিন্তু আমার হাত উঠে যাবে তোর গায়ে। আর নিশান, তুই কেমন মেয়েকে নিজের গার্লফ্রেন্ড বানিয়ে রেখেছিস রে, যে কিভাবে বড়দের সাথে কথা বলতে হয় সেটা জানে না? তুই আজকে আমাকে পড়ে যাওয়া থেকে বাঁচিয়েছিস বলে তোকে এতগুলো কথা বলছে। এই তো সাহস হলো কিভাবে আমাকে এতগুলো কথা বলার? আর আজকে থেকে আমার বয়ফ্রেন্ডের আশেপাশে থাকবে না, থাকলে কিন্তু তোকে মেরে ফেলবো। আমি তোর বয়ফ্রেন্ডের পিছনে থাকি না, তোর বয়ফ্রেন্ড আমার পিছনে থাকে, বুঝলি? গাইস, তোমরা ঝামেলা থামাও। নিচে পড়ে যেতে লেগেছে আর নিশান ওকে ধরেছে। ওরা দুজন ভাই বোনের মতো, ওদের মধ্যে তো। এই তুই চুপ করবি? তুই আমাদের মধ্যে কেন ঢুকেছিস? ঘটনা হচ্ছে আমাদের মধ্যে তুই কেন কথা বলবি? আর রেজা আর আমাকে একদমই ভাই বোন বলবি না, বললে কিন্তু তোর মুখ ভেঙে ফেলবো। আরে ভাই, তুই আমার উপরে এভাবে রেগে যাচ্ছিস কেন? হ্যাঁ তাই তো, তুমি ওকে এভাবে কেন বলছো? থাক, তোমরা দুজনেই থামো, তোমাদের দুজনের কথাই আমার অসহ্য লাগছে। অসহ্য সবকিছু বিরক্তিকর। আরে সুস্মিতা, টেনশন নেওয়ার কিছু নেই রে। রেজা আমার সাথে ডান্স করবে। হ্যাঁ, নিজের জিনিসকে সামলে রাখো, এভাবে অন্য কারো জিনিসের দিকে তাকানো উচিত না। এবার আমি রিয়াজের কথাই রেগে যাই। রেজা আমার কি হয় মানে? রেজা আমার বউ, ও কেন রেজার সম্পর্কে এরকম কথা বলবে? সুস্মিতার ওপর আমার মাথা গরম হয়ে যায়। আমি রেগে রিয়াজের মুখের ওপর একটা ঘুষি মারি। রেজা সুস্মিতা দুজনে অবাক হয়ে যায় আমার এই কাজে। আমি রিয়াজের মুখে 3-4টে ঘুষি মারতেই থাকি। থামো তোমরা। নিশান, রিয়াজকে ছাড়। নিশান, রিয়াজকে ছেড়ে দে, এভাবে ওকে মারিস না, মরে যাবে তো। ডার্লিং, এভাবে তুমি আমার জন্য ওকে মেরো না প্লিজ, ছেড়ে দাও ওকে।
সে সময় টিচার চলে আসে। টিচারের ভয়ে আমরা শান্ত হয়ে যাই। রেজা বিরক্ত থেকে ক্লাসরুম থেকে বেরিয়ে যায়। আমি রেজার পিছন পিছন বাইরে চলে যাই, গিয়ে ওকে একটা ফাঁকা ক্লাসরুমে ঢুকিয়ে ক্লাসরুম লক করে ওকে দেয়ালের সঙ্গে চেপে ধরি। এসব কি ধরনের বেয়াদবি? এটা কি ধরনের সিন ক্রিয়েট করলি তুই বাইরে? তুই বাইরে এই ধরনের সিন ক্রিয়েট করে কি বোঝাতে চাচ্ছিস? তুই মহান পুরুষ। ছি, যে ছেলেটা তোর সাথে এরকম বেয়াদবির মতো গায়ে হাত দিয়ে ডান্স করছিলে তাকে তুই দোষ না দিয়ে আমাকে দোষ দিচ্ছিস? আমি বেশ করে চোখে মেরেছি, প্রয়োজনে আরও মারবো। রেজা আমার এই কথা শুনে রাগে আমার গালে থাপ্পড় মারল। বাহ, তুই এখনো আমারই দোষ খুঁজবি তাই না? ঘটনাটা আমার চোখের সামনেই ঘটেছে। আমি পড়ে যাচ্ছিলাম, তুই আমাকে ধরেছিলি। থ্যাংক ইউ সো মাচ। তাই বলে তুই ওর গায়ে হাত তুলবি? আর সব থেকে বড় কথা, তুইও তো সুস্মিতার সাথে ক্লোজলি ডান্স করছিলি, কিন্তু আমি কি কিছু বলেছি? আমি কি তোর উপরে বইয়ের অধিকার দেখেছি? তুই কেন এরকম ভাবে রিয়াক্ট করলি? বাহ, এখন সব দোষ আমার তাই না? দোষ করলে দোষের ভাগিদার হতে শেখ। ঠিক আছে। রেজার প্রতি রাগে আর অভিমানে আমি ঘর থেকে বের হতে চাইছিলাম, কিন্তু দরজার কাছে এসে আমি অবাক হয়ে গেলাম। দরজা খুলছে না। এটা বহু পুরনো দরজা, লক হয়ে গেল তো আমরা ভেতরেই আটকে থাকবো। কিরে, বের না হয়ে ঘরের মধ্যে কি করছিস? চল দরজা খোল। খুলছে না। মজা করবি না কিন্তু আমার সাথে। মজা করছি না, কিন্তু দরজা খুলছে না। ভয় দেখাস না। রেজা এসে দেখে সত্যি সত্যি দরজা লক খুলছে না। এবার আমরা দুজনেই সত্যিকারের ভয় পেয়ে যাই। আমরা চিৎকার করে থাকি, কিন্তু এই দরজা এতটাই পুরাতন যে কেউ শুনবে কিনা আমাদের ডাক বুঝতেই পারছি না। আমার মাথায় তখন দুষ্ট বুদ্ধি চাপলো। রেজাকে একটু ভয় দেখায়, তোর সাথে তো আমার বাসরঘর হয়নি বিয়ের পরে, আজকে দেখ আল্লাহ তাআলা আমাদের বাসরঘর করার সুযোগ করে দিয়েছে। চল আমরা একটু বাসরঘর করে ফেলি। একদম এগোবি না কিন্তু। কেন? এগুলে কি করবি? হ্যাঁ, এগুলো কিন্তু খারাপ হয়ে যাবে। আমি এক পা দুপা করে রিচার দিকে এগোচ্ছি, আরও এক পা দুপা করে পেঁচাচ্ছে। আমি এগোচ্ছি, আরও পেঁচাচ্ছে। এভাবে ও দেয়ালের সাথে লেগে যায়। এবার কি করবেন মাই ডিয়ার সিনিয়র ক্রাশ? এবার তো আপনি আমার জেলে বন্দী। দেখ বলছি, দূরে সর আমার কাছ থেকে। সরবো না। কি করবি? আমি আমার মুখটা রেজার গালের দিকে এগিয়ে নিয়ে যেতেই হঠাৎ দরজায় শব্দ হয়। স্যার সহ সুস্মিতা রিয়াজ চলে এসেছে। আমি ভীষণই বিরক্ত হলাম। এরা কি আসার কোনো টাইম পেল না? রেজা ছুটে দরজার কাছে চলে যায়। হ্যাঁ হ্যাঁ, আমরা ভিতরে আটকে গেছি, দরজা লক হয়ে গেছে, প্লিজ খুলে দাও। চিন্তা করো না, আমরা দেখছি, কিছু করছি। এ দরজা অনেক পুরনো, তোমরা ভিতরে ঢুকতেই বা কেনে গেলে এ দরজা খুলতে অনেক সময় লাগবে। লোকটা তো একেবারে মরেই গেছে। এখন দরজাটা আপনি লক হয়ে গেছে, লকের সাথে কোনো কালেকশন নেই। আমরা দেখছি দরজাটা ভাঙতে হবে। রেজা, তুমি ঠিক আছো তো? তোমার সাথে আর কে আছে? আমি নিশান, রেজার সাথে আছি, চিন্তা নেই। সোনা, তুমি চিন্তা করো না, সব কিছু ঠিক হয়ে যাবে। স্যার, আপনি কিছু করুন, মিস্ত্রি ডাকুন, দরজাটা ভেঙে ফেলুন। থামো, সব কিছু বললেই তো আর হয়ে যায় না। এই দরজা অনেক আগেকার, খুললো বলেই কি খোলা যায়? স্যার কিছুক্ষণ পর কয়েকজন লোককে নিয়ে এলো এদিকে। আমি রেজার ভিতরে অতিষ্ঠ হয়ে গেছি, কিন্তু রুমটার মধ্যে হঠাৎ যেন অক্সিজেনের অভাব হতে লাগলো। নিশান, তুই কিছু বুঝতে পারছিস? হ্যাঁ, দম কেমন যেন বন্ধ হয়ে আসে। স্যার প্লিজ তাড়াতাড়ি দরজাটা খুলুন, ভেতরে দম আটকে আসছে। থামো, আমাদের পক্ষে দরজাটা খোলা সম্ভব হচ্ছে না। মিস্ত্রি আসতে দাও। স্যার আমাদের দম আটকে আসে, প্লিজ দরজাটা একটু খুলুন। মিস্ত্রিরা তো কাজ করছে, তোমরা একটু অপেক্ষা করো। এদিকে ভেতরে আমার আর রেজার অবস্থা খারাপ হয়ে যাচ্ছিল, কারণ দম খুব তাড়াতাড়ি আটকে আসছিল। এখন আমাদের শুধু একটাই উপায় ছিল, একে অপরকে সাহায্য করা। আমি রেজা বুঝতে পারছিলাম এখনই সময়, তাই আমরা দুজন একে অপরের দিকে এগিয়ে যাচ্ছিলাম। আমরা দুজনে ঠোঁটের দিকে এগিয়ে গেলাম, আর আমরা একে অপরকে চুম্বন করলাম। সেই মুহূর্তটা আমার কাছে স্মরণীয় হয়ে থাকবে। আমরা সেই মুহূর্তে একে অপরের কাছে ভীষণ নিরাপদ ছিলাম। আমরা সেইভাবে কতক্ষণ ছিলাম আমার মনে নেই। ঠিক সেই সময় নাও, দরজাটা খুলে গেছে। স্যারের এই কথায় আমি আর রেজা ঠিক হয়ে দাঁড়ালাম। সুস্মিতা রিয়াজ ভেতরে ঢুকে এলো। বেবি, তুমি ঠিক আছো তো? দেখতে তো পাচ্ছ ঠিক আছে, তাহলে এইভাবে নাটক করে কথা বলার কি আছে? বেবি আবার তোকে ছাড়া কিছু বোঝে না যে। তোমরা যে ঠিক আছো এটাই অনেক, কিন্তু তোমরা এখানে এসেছিলে কেন? ও, এই ঘরে আমি বই নিতে এসেছিলাম। হ্যাঁ, আমিও বই নিতে এসেছিলাম।
এই ফাঁকা ঘরে তোমরা বই কোথায় পেলে? অনেক হয়েছে, যাও, ভার্সিটি ছুটি হয়ে গেছে। তা তোমরা ভার্সিটিতেই আছো, যাও তোমাদের বাড়ি যাও। স্যারের কথায় আমরা সবাই যে যার মতো বাড়ি চলে গেলাম। আমি আর প্রশ্নের হাত থেকে বাঁচলাম। আমি আর রেজা একই সাথে গাড়িতে চলে যাচ্ছিলাম সেই সময়। আজকে আমরা জোর বাজে বেঁচে গেছি। বাপরে, তোর যে গার্লফ্রেন্ড, তোর গায়ে একটু হাত দিলে একেবারে হাউমাউ করে ওঠে, মনে হয় যেন তুই ওর কেনা গোলাম। যত্তসব। তুই এসব কিভাবে বুঝবে? এটা কি প্রেম বলে? ঘোড়ার ডিম। এই ধরনের গায়ে পড়া আদিক্ষেতা আমার একদমই পছন্দ হয় না। তোর পছন্দ না হলে আমার কি? তুই কি আমাকে নিয়ে জেলাস? তোর মধ্যে কি এমন কোয়ালিটি আছে ভাই, যার জন্য আমি তোর উপরে জেলাস হব? একটা কথা বল, তুই আমার উপরে জেলাস কেন? তুই আজকে রিয়াজের গায়ে কেন হাত দিলি? কেন, রিয়াজ যখন তোর শরীরে হাত দিয়েছিল তখন ভালো লাগছিল বুঝি? সারা, তুইও তো অন্য মেয়েদের কোমরে হাত দিয়ে ডান্স করছিলি, আমি কি কিছু বলেছি তোকে? আর শোন, আমি কি করছি না করছি সেই ব্যাপারে তুই একেবারে মাথা ঘামাবি না। তোর ব্যাপারে আমি মাথা ঘামাবো? তোর ব্যাপারে আমি মাথা ঘামাবো? আমার বইয়েই গেছে। তোর সাথে কথা বলাটাই না বিরক্তিকর। আমাকে কেন বলছিস? তার থেকে তুই বরং রিয়াজের সাথে কথা বল। রিয়াজ তোকে কি সুন্দর করে আদর করে দেয় না? ছি, সবাইকে নিজের মতো ভাবে। আমরা বাড়িতে চলে এলাম। বাড়িতে এসে তো দেখি আরও একটা কাণ্ড। রেজার বাবা মা এবং আমার মা একসাথে বসে সবাই বসে আছে। বাবা মা, তোমরা কেমন আছো? ভালো আছি, তুই কেমন আছিস? সব কিছু ঠিকঠাক আছে তোমার? হ্যাঁ, সবকিছু ঠিকই আছে। তোর কথা খুব মনে পড়ছিল, তাই চলে এলাম। ভালোই করেছেন এসে। কতদিন আপনাদের সাথে দেখা হয় না, আর বিয়ের পর তো আপনার সাথে আমার কোনো কথাই হয়নি। আজকে সবাই একসাথে জমিয়ে আড্ডা দেব, ঠিক আছে? ঠিক আছে। শুনলাম তোদের কলেজে নাকি ফেস্টিভ্যাল হবে, মানে নবীনবরণ হবে নাকি? হ্যাঁ আঙ্কেল, আর নবীন বরণের সমস্ত দায়িত্ব পড়েছে আমার কাছে। আমি সমস্ত কিছু দেখে রাখছি নবীন বরণে। দেখেছেন তো আমাদের বৌমা কত সুন্দর দায়িত্ব নিতে জানে। আঙ্কেল আন্টি কেমন আছেন? সব কিছু ঠিকঠাক তো? হ্যাঁ, সব ঠিকঠাক তো আছে। তোমার আবার আমার মেয়ের সাথে মানিয়ে নিতে কোনো অসুবিধা হচ্ছে না তো? না না, কি অসুবিধা হবে? কোনো সমস্যা হচ্ছে না। শোনো, তোমাদের নবীনবরণে আমি আর তোমার আব্বু যাচ্ছি, ঠিক আছে? আমরা কিন্তু তোমাদের একটা কাপল ডান্স দেখতে চাই ওখানে। আমার আর রেজার মাথায় বাস পড়ে। বাস ভেঙে পড়ে শেষে কিনা আমাদের দুজনের আব্বু যাচ্ছে। আমাদের আব্বু যদি আমাদের ব্যাপারে জানতে পারে তাহলে তো মেরে ফেলবে। আমরা যদি অন্য কারোর সাথে ডান্স করি তাহলে তো খবর আছে। আমি আর রেজা দুজনের দিকে চাওয়াচাই করছে। কি হলো, তোমাদের মুখ এরকম করে শুকিয়ে গেল কেন? হ্যাঁ, তাই তো, তোমরা দুজন হাজব্যান্ড ওয়াইফ, তোমরা যে দেবে ডান্স পারফরমেন্স, এতে এত অস্বস্তি হওয়ার কি আছে? হ্যাঁ তাই তো, আমিও যাব তোদের পারফরমেন্স দেখতে। তোদের আব্বুরা যাবে, জিজ্ঞেস হয়, আর আমি যাব দর্শক হয়ে। হ্যাঁ তাই তো, তোমরা যাবে গেলে সমস্যা কি? হ্যাঁ তাই তো, আমরাও পারফরমেন্স দেব। আচ্ছা মা, আমি অনেক ক্লান্ত, হ্যাঁ আমি ঘরে যাচ্ছি, ঠিক আছে? হ্যাঁ আমিও যাই, ভার্সিটিতে অনেক ধকল গেছে। হ্যাঁ যা, তোরা ফ্রেশ হও, আমি নাস্তা তোদের ঘরে দিয়ে আসছি। আমি আর রেজা ঘরে এসে চিন্তায় দুজনে বসে পড়লাম। কি ব্যাপার, আমরা এখন একসাথে ডান্স করবো নাকি? আমি কোনোভাবেই তোর সাথে ডান্স করতে পারবো না। আমিও তোর সাথে ডান্স করতে পারবো না। আমি তো সুস্মিতার সাথে ডান্স করব। আমার গার্লফ্রেন্ডের সাথে আমার গার্লফ্রেন্ডের সাথে তোর সাথে কেন আমি ডান্স করব? আর সবচেয়ে বড় কথা, তোর তো পার্টনার আছে, ডান্স পার্টনার। শোন, ডান্স করার এই ব্যাপারটা না আমি না ক্যান্সেল করে দিতে পারবো, কারণ রিয়াজের সাথে আমার সেই রকমের ঘনিষ্ঠ সম্পর্ক নেই যার সাথে আমাকে ডান্স করতেই হবে। কিন্তু তুই এখন তোর কথা ভাব। আমার কথায় কি ভাববো মানে? আমরা তো এখন ফ্যামিলিকে কিভাবে বোঝাবো সেটা ভাব। তুই যদি তোর গার্লফ্রেন্ডের সাথে ডান্স না করিস তাহলে তোর গার্লফ্রেন্ড করবে, একটাই গার্লফ্রেন্ড। তাহলে কি বাইরে গিয়ে সবাইকে বলে দিব আমরা ডান্স করতে পারবো না? সেটা ঠিক আছে, বলবো, কিন্তু কি কারণে আমরা ডান্স করতে পারবো না সেটা তো বলতে হবে। হ্যাঁ তাই তো, কি করবি বল, কিছু ভেবেছিস? আমার এটা না মাথা, কোনো মেশিন না যে যখন চাইবি তখন বুদ্ধি চলে আসবে। একটু ভাবতে দে, তারপরে বুদ্ধি বলছি। অন্য সময় থেকে বুদ্ধি আসবে, শুধু সঠিক সময়ে বুদ্ধি আসে না। হয়েছে, থাম, যা ফ্রেশ হ, তারপরে নিচে গিয়ে সকলের সাথে কথা বলি, পরে আমি বুদ্ধি তোকে বলবো নি। আমি তোর সাথে ডান্স করবো না, এটাই শেষ কথা। আমিও তোর সাথে ডান্স করব না। তোর কথা ভেবে আমার খুবই খারাপ লাগছে।
কেন? কালকে তুই সুস্মিতার সাথে ডান্স করতে পারবি না, প্লাস ওর সাথে ঘোরাফেরাও করতে পারবি না। কেন? আঙ্কেল যদি তোকে একবার অন্য মেয়ের সাথে দেখে নেয় তাহলে কি হবে বলতো? তুই বাড়ি থেকে শুধু বের করে দিবি তোকে একদম। তোর কথা ভাব, তোর কথা ভাব। তুই তুই যদি রিয়াজের সাথে থাকিস তাহলে কি হবে বলতো? বাবা তোকেও বাড়ি থেকে বের করে দেবে। রিয়াজ আমার বয়ফ্রেন্ড না রে, যে আমাকে থাকতেই হবে ওর সাথে। আমি রিয়াজের থেকে দূরেই থাকবো। দেখবো নি কিভাবে দূরে থাকিস, আমিও তাকে সুস্মিতা থেকে দূরে থাকবো। হ্যাঁ, এই কথা তোর ওই টক্সিক গার্লফ্রেন্ডকে বলিস, তোকে একেবারে মেরেই ফেলবে। ঠিক আছে, কালকে মোট কথা আমরা কেউ ডান্স করব না, না তুই রিয়াজের সাথে না আমি সুস্মিতার সাথে। আর বাড়িতে কোনো একটা অজুহাত দেব, তাহলে আমরাও ডান্স করার হাত থেকে বেঁচে যাব। হ্যাঁ, এটাই কিন্তু ঠিক বলেছিস। তুই আগে ওয়াশরুমে গিয়ে ফ্রেশ হয়ে নি, আমি পরে যাচ্ছি। ঠিক আছে। এদিকে দরজা আড়াল থেকে আমাদের সমস্ত কথা হেনা শুনে নেয়। তার মানে ভাইয়া ভাবি একসাথে ডান্স করবে না, কিন্তু তাদেরকে তো আমি একসাথে ডান্স করাবই। এর জন্য যা করতে হয় আমি করব, কিন্তু তার আগে আমাকে ভাবির প্ল্যান জানতে হবে। হেনা তারপরে নিচে চলে আসে। সেদিন রাতে সবাই ডিনারের প্ল্যান করে, ডিনার একসাথে করবে তারা, সেটাও ছাদে। খোলা আকাশে নিচে সবাই রাজি ছিল। আমরা সবাই ছাদে গোল হয়ে বসলাম, আর আমাদের সামনে ছিল বিরিয়ানি, যেটা সকলের প্রিয়, বিশেষ করে রেজার। ওয়াও, সকলের প্রিয় বিরিয়ানি খাবো আজকে, তাও খোলা আকাশের নিচে। উফ, ফিলিংসটাই আলাদা। ঠিক বলেছিস, আজকে রাতটা দারুণ কাটবে। রেজা, অল্প করে খাস, তোর প্রিয় খাবার বলে বেশি করে খাস না, তাহলে কিন্তু কালকে আর ডান্স পারফরমেন্স দিতেই হবে না। ওয়াশরুমে সারাটা দিন কাটিয়ে যাবে। তুই একটু খেয়ে দে, একটু মোটা হ, ঠিক আছে? ঘূর্ণিঝড় আসলে তো তোকে একেবারে উড়িয়ে নিয়ে যাবে। এটারে যা ঠিক বলেছি, একটু ভালো করে খা। খাওয়া দাওয়া শেষে সবাই পান খেলাম। আমি আর রেজা ছাদের রেলিং ধরে বাহিরের দিকে তাকিয়েছিলাম। তখন রিয়া বলল, শোন, আমার মাথায় একটা প্ল্যান এসছে। বল, কি প্ল্যান? কালকে সকালে আমরা রেডি হয়ে বের হব। আমাদের ফ্ল্যাট থেকে বের হওয়ার সময় আমি নিজেই সিঁড়ি দিয়ে পড়ে যাওয়ার নাটক করব। ফলে আমার পায়ে চোট লেগে যাওয়ার নাটক করব। তাহলে আমার যাওয়াটা ক্যান্সেল হবে। মানে আমি ওখানে যাব, গিয়ে শুধু বসে থেকে সমস্ত কাজ করব। আমাকে তোর সাথে ডান্স করতে হবে না। প্ল্যানটা অনেক ভালো, এবার শুধু প্ল্যানটা এক্সিকিউট করা বাকি আছে। কিন্তু তোর যদি পায়ে সত্যি সত্যি লেগে যায়? আর লাগবে না, আমি তোর থেকে অনেক বেশি স্ট্রং। দেখি সাবধানে প্ল্যান এক্সিকিউট করিস। তোকে তো ভাবতে হবে। রেজা ওর বাবা মার কাছে যায়। আমি শুধু রেজার দিকে তাকিয়ে আছি। এই মেয়েটাকে কি সত্যিই ভালোবেসে ফেলেছি? আমি একটা মেয়ের সাথে রিলেশন আছে, সেটা জানার পরে ওর একটু জেলাস হচ্ছে না? আচ্ছা, ও কি আমাকে একটু ভালোবাসেনি? আমি না হয় ওকে নিজের ক্রাশ মনে করি, ও কি আমাকে একটু ভালোবাসে না? এদিকে আমাদের এই সমস্ত কথাই হেনা লুকিয়ে শুনে ফেলেছিল, কিন্তু আমরা সেটা বুঝতেই পারিনি। এরপর হেনা ও নিজের মনে মনে প্ল্যান সাজিয়ে রাখে কালকে কি করবে ও। পরিবারের সবাই যে যার মতন ঘরে চলে যায়। আমি আর হেনা শুধু দাঁড়িয়েছিলাম ওখানে। ছাদে আসলে সুন্দর একটা আবহাওয়া ছিল, বাতাস বইছিল, ভালো লাগছিল। আমরা দুজন ওখানে দাঁড়িয়েছিলাম। তুই সুস্মিতাকে অনেক ভালোবাসিস, তাই না? না, সেরকম ভালোবাসিনি, এমনি খালি একটু। আচ্ছা, সত্যি করে একটা কথা বলতো, আমার সাথে বিয়ের পর তোর আমার প্রতি থাকা সমস্ত ফিলিংস উড়ে গেছে, তাই না? তোর কি সেটা মনে হলো? আচ্ছা, ভুলে গেল কি? তুই তো আমাকে ভালোবাসিস না, তাহলে হিসেব নিয়ে কেন ভাবছিস? না, কিছু না, এমনি। রেজা আর আমি মনে মনে ভাবলাম, জানি না তোর প্রতি কি ফিলিংস, এটা আমার কাজ করছে। সুস্মিতার সাথে তোকে দেখলে না আমার ভীষণ রাগ হয়। তোর যখন একটু ব্যথা লাগে তখন সেই কষ্টটা আমি অনুভব করি। এটাকে কি ভালোবাসা বলে? আমি কি তোকে ভালোবেসে ফেলেছি? কিন্তু তুই আমাকে ভালোবাসিস না, শুধু ক্রাশ হিসেবেই দেখিস। আমি মনে হয় তোকে ভালোবেসে ফেলেছি রে। সারা জীবন কি তোর সাথে আমি থাকতে পারবো? কিন্তু তুই তো আমাকে ভালোবাসিস না, বন্ধু হিসেবেও দেখিস না। জানি না আমার ভাগ্যে কি আছে। আচ্ছা, আমি যদি তোকে প্রপোজ করি তাহলে কি তুই অ্যাকসেপ্ট করবি? আমাকে কি ভালোবাসবে? আমি মনে মনে এসব ভাবতে লাগলাম। এরপরে আমরা যে যার মতো রুমে গিয়ে শুয়ে পড়লাম। আমার আর রেজার মাঝখানে ছিল একটা কোলবালিশ। আমি বিছানায় শোয়ার সাথে সাথে ঘুমিয়ে পড়লাম। রেজাও ঘুমিয়ে পড়লো। মাঝরাতে রেজার ঘুম ভেঙে গেল। ওর পানি পিপাসা পেল অনেক, তাই ও পানি খাওয়ার জন্য উঠে বসলো। বিছানার পাশে সবসময় পানি থাকে, তাই ও পানি খেয়ে কিছুক্ষণ বসে থাকলো। তখনও আমার দিকে তাকালো।
আমি তখন ঘুমিয়েছিলাম। ও আমার ঘুমন্ত মুখের দিকে তাকিয়েছিল আর ভাবছে, ইস, কমালে প্রত্যেকটা মানুষকে কত সুন্দর লাগে দেখতে। ওকে অনেক সুন্দর লাগছে। আচ্ছা, ইদানিং আমি ওর প্রতি এরকম একটা কেন ফিল করছি? কেন ওকে আমার এত ভালো লাগছে? আমি কি ওর প্রেমে পড়েছি? কিন্তু ও তো অন্য কাউকে ভালোবাসে। সুস্মিতার সাথে কিভাবে মেলামেশা করে, কিন্তু ঘুমালে ওকে যে মিষ্টি লাগে, ইচ্ছে করছে একটা চুমু দিয়ে দিই। এসব ভাবতে ভাবতে ও আবার ঘুমিয়ে পড়ল। সকালবেলা ঘুম থেকে উঠে আমরা যথারীতি কলেজে যাওয়ার জন্য তৈরি হয়ে পড়লাম এবং আমাদের প্ল্যান অনুযায়ী কাজ শুরু করতে লাগলাম। আজ আমাদের নবীনবরণ উৎসব, তাই রেজা সুন্দর করে একটা শাড়ি পরেছে, সাদা শাড়ি, লাল পাড়, আর চুলটা ছেড়ে দিয়েছে, চোখে কাজল দিয়েছে, ঠোঁটে হালকা লিপস্টিকও দিয়েছে। এতেই ওকে অনেক সুন্দর লাগছে। আচ্ছা, তোর মনে হচ্ছে না একটা কিছু মিসিং? কোথায় কি? কপালে একটা টিপ আর চুলে একটা গোলাপ দিলে আরো সুন্দর লাগবে। টিপ তো আমার কাছে আছে, কিন্তু গোলাপ নেই। তখন আমি আমার পকেট থেকে একটা গোলাপ ফুল বের করে ওর খোপায় লাগিয়ে দিলাম, আর ও আমার দিকে তাকিয়ে আছে। এভাবে তাকিয়ে থাকিস না, প্রেমে পড়ে যাবে। তোর মতো বোকার প্রেমে পড়ার জন্য আমি বসিনি। প্ল্যান মনে আছে তো? এখন কিন্তু সময় হয়ে গেছে প্ল্যানটা এক্সিকিউট করার। সে সময় আমাদের ঘরে হেনা আসে। ভাবি, তোমরা রেডি? হ্যাঁ, আমরা রেডি। ভাইয়া, আমাকে তোর ফোনটা দে না। এই নে। আমি হেনাকে আমার ফোনটা দিলাম। বাবা মা সবাই গাড়িতে বসে আছে, এবার আমাদের যাওয়ার পালা। আমি আগে ভাগে নেমে গাড়ির কাছে দাঁড়িয়েছিলাম। এখন হেনা ওপর থেকে আসবে এবং সিঁড়ি দিয়ে পড়ে যাবে, এটাই ছিল নাটকের প্ল্যান। কিন্তু সে সময় হেনা আমার ফোন নিয়ে সিঁড়ির কাছে এসে দাঁড়িয়ে থাকে। আমাকে বলে ওর একটা ছবি তুলে দিতে। আমি বললাম আমি পারবো না। সে সময় ও জেদ ধরে। ও জেদ রাখতে গিয়ে আমাকেও সিঁড়ির কাছে দাঁড়িয়ে থাকতে হয়। আমি ওর ছবি তুলে দিচ্ছিলাম। ঠিক সেই সময় হেনা আমাকে খেয়াল না করে পড়ে যাওয়ার নাটক করে, কিন্তু ও নিচে পড়ার সাথে সাথে হেনা আমাকে ধাক্কা দিয়ে ওর উপরে ফেলে দেয়। ফলে হেনা আর নিচে পড়তে পারে না। ও আর আমি একসাথে একে অপরের উপরে পড়ে যাই। আমাদের প্ল্যানে ও এক বালতি পানি ঢেলে দেয়। আমাদের তখন ওর উপরে অনেক রাগ হচ্ছিল, কিন্তু কিছু করার নেই। এবার আমাদেরকে তো কাপল ডান্স দিতেই হবে। কিন্তু আমার সব থেকে বড় টেনশন হলো আমি সুস্মিতাকে কি বলবো? ও তো আমাকে মেরেই ফেলবে। ভাইয়া, ভাবি, তোমরা কি ঠিক হবে? চলো আমরা যাই এখন। আমি আর হেনা গাড়িতে গিয়ে বসলাম। গাড়ি সোজা ভার্সিটিতে থামলো। আমার বাবা আর রেজার বাবাকে সবাই ফুল দিয়ে সম্বর্ধনা জানালো। আমি আর রেজা ভার্সিটির ভিতরে চলে গেলাম। রেজা স্টেজের ওই দিকে চলে গেল আর আমি সুস্মিতার কাছে চলে গেলাম। বেবি, আমাকে কেমন লাগছে? আমি কিন্তু অনেক এক্সাইটেড তোমার সাথে ডান্স করার জন্য। সুন্দর লাগছে, কিন্তু আমি তোমার সাথে ডান্স করতে পারবো না, কারণ আমার আব্বু এখানে চিফ গেস্ট হয়ে এসেছে। আমার আব্বু তোমার সাথে দেখলে অনেক রাগ করবে। কি বলছো? রাগ কেন করবে? বরং খুশি হবে যে তুমি এত কিউট একটা মেয়েকে তার বৌমা হিসেবে বানাতে চাচ্ছ। না, সম্ভব না। আমি তোমার সাথে ডান্স করতে পারবো না। কেন পারবে না বলো? আমার মধ্যে কিসের কমতি আছে? তুমি কেন আমার সাথে ডান্স করতে পারবে না? আমি তোমার গার্লফ্রেন্ড, আমি তোমার সাথে নাচ করতেই পারি। আমারও মাথা গরম হয়ে গেল। শোনো, কানের কাছে সবসময় গার্লফ্রেন্ড, বেবি, বাবু জান এসব কিছু বলবে না, বুঝলে? আমার এসব কিছু একদম পছন্দ না। আর শোনো, আজ থেকে তোমার আমার ব্রেকআপ। না, তুমি এভাবে ব্রেকআপ করতে পারো না। সিনেমার ডায়লগ দেওয়া বন্ধ কর। তুই যা এখান থেকে। আমার চোখের সামনে থেকে চলে যা, আর আসবি না কোনোদিনও আমার সামনে। আমি সেখান থেকে চলে এলাম। রেজা অনেক কাজে ব্যস্ত ছিল। যেহেতু সিনিয়র আপু, সেহেতু ওকে সমস্ত দিকটা সামলে নিতে হচ্ছিল। এভাবে আমাদের অনুষ্ঠান শুরু হয়ে যায় এবং কাপড় ডান্সের সময় আসে। স্টেজে আমার আর রেজার নাম অ্যানাউন্স করা হয়। আমরা দুজনেই স্টেজে উঠলাম। ব্যাকগ্রাউন্ডে তখন রোমান্টিক মিউজিক বাজবে, আর আমি আর রেজা স্টেজে একে অপরের সাথে ঘনিষ্ঠভাবে ডান্স করছি। স্পটলাইট আমাদের দিকে ছিল। এই মুহূর্তটা আমি আর রেজা দুজনে সমানভাবে অনুভব করছিলাম। রেজাও ও ভালোবাসার দৃষ্টিতে আমার দিকে তাকিয়েছিল। আমিও রেজার দিকে ভালোবাসার দৃষ্টিতে তাকিয়েছিলাম। গানটা শেষের দিকে ছিল। তখন আমার মনে হলো এটাই হয়তো সঠিক মুহূর্ত রেজাকে আমার মনের কথা বলে দেওয়ার। আমি ওর কানের কাছে আমার মুখটা নিয়েই বললাম, তোর ওই পদ্মপানা মুখে আজকে আমি হারিয়ে গেছি। হায়, তোকে যদি সারা জীবন না পাই, জীবনটাই বৃথা।
অনেক হয়ে গেছে ঝগড়া, মারামারি। এখন থেকে কি আমরা একসাথে থাকতে পারি? আই লাভ ইউ রেজা। সারা জীবন আমি তোর সাথে থাকতে চাই। তুই সত্যি বলছিস? উত্তরটা না হয় এখন দিস না, তুই আজকে রাতে দিস। আজকে রাতে তোর জন্য আমি সারপ্রাইজ রেখে দিয়েছি। ঠিক আছে। আমার আর রেজার ডান্স পারফরমেন্স শেষ হয়ে গেল। ঠিক সেই সময় হেনা মাইক নিয়ে স্টেজে চলে গেল। হ্যালো লেডিস অ্যান্ড জেন্টলম্যান, আজকে আমি আপনাদেরকে একটা দারুণ সুখবর দিতে চলেছি। এই যে কাপল আমাদের সামনে ডান্স পারফরমেন্স করে গেল এক্ষুনি, রেজা আর নিশান, তারা কিন্তু শুধু স্টেজের কাপল নয়, তারা কিন্তু ডান্স পার্টনার নয়, তারা কিন্তু রিয়েল লাইফ পার্টনার। রেজা আপুর সাথে নিশান ভাইয়ের বিয়ে হয়েছে মাত্র 1 সপ্তাহ হয়নি। আশা করি এটা আপনাদের জন্য বিগ সারপ্রাইজ। আর তাদের এই কাপল ডান্স কেমন লেগেছে এটা কিন্তু অবশ্যই আমাদের জানাবেন। ধন্যবাদ। বলে হেনা স্টেজ থেকে নেমে এলো। আমি রেজা হেনার পরিকল্পনা বুঝতে পারলাম, তবে তার পরিকল্পনা অনেক ভালো ছিল। আমি আর রেজা অনেক খুশি ছিলাম। রিয়াজ আর সুস্মিতা মোটেও খুশি হয়নি, সেটা তোর মুখ দেখেই বোঝা যাচ্ছে। আমাদের নবীনবরণ অনুষ্ঠান অনেকক্ষণ চলল। আমরা বাড়ি ফিরে এলাম। রাতের বেলা রেজা যখন নিজের ঘরে ঢোকার জন্য দরজা খুলল, তখন সে অবাক হয়ে গেল। পুরো ঘর সুন্দর করে ডেকোরেট করা, শুধু তাই নয়, বিছানায় বাসর ঘরের মতন করে সাজানো। ও তো সারপ্রাইজ হয়ে গেল। ঠিক সেই সময় আমি বের হয়ে এলাম ঘরের এক পাশ থেকে। কেমন লাগতো আমার এই সারপ্রাইজ? বলে আমি দরজায় সিটকিটা আটকে দিলাম। বেশ ভালোই সারপ্রাইজটা। আমার উত্তরটা কি আমি এখনই পাবো, নাকি সেটার জন্য আমাকে আরো কয়েকদিন অপেক্ষা করতে হবে? তুই কি চাস বল? উত্তরটা কি এখনই শুনতে চাস নাকি আরো অপেক্ষা করবি? বল না, খুব ইচ্ছে করছে তোর মুখ থেকে শুনতে। আই লাভ ইউ নিশান। হয়তো এটা আমার বুঝতে অনেক দেরি হয়ে গেছে। তুই আমার কাছ থেকে বয়সে অনেক ছোট, কিন্তু তুই আমাকে অনেক ভালো বুঝিস। তার মানে শেষমেশ তুই আমার প্রেমে ধরা দিলি? হ্যাঁ, দিলাম। তাহলে আমাদের এই প্রেমকে আমরা পূর্ণতা দিই। মানে পূর্ণতা পেয়ে গেছে, আমাদের তো বিয়ে হয়ে গেছে। আরে এই পূর্ণতা না, ওই পূর্ণতা। বুঝেছি। তাহলে কিসের জন্য অপেক্ষা করছিস? শুরু কর। আমি তো শুনে অনেক খুশি হয়ে গেলাম। আমি রেজাকে জড়িয়ে ধরে ওকে বিছানায় শুয়ে দিলাম। এরপর ওর কপালে চুমে খেলাম। এরপর ওর ঠোঁটে চুমে খেলাম। নিজের সাথে ওকে মিশিয়ে নিলাম। এরপর ওর ঘাড়ে মুখ ডুবিয়ে দিলাম। সেদিন রাতে আমাদের ভালোবাসা পূর্ণতা পেল, পরিপূর্ণ হয়ে গেল আমাদের প্রেম। তো গল্পটা এখানেই শেষ করছি। তো গল্পটা কেমন হয়েছে অবশ্যই কমেন্ট করে জানাবেন। আর ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আল্লাহ হাফেজ, টাটা, বাই বাই, হ্যাভ ফান, খোদা হাফেজ।